সালাম আলাইকুম, শুনতে পাচ্ছেন সবাই? স্যার আসসালামু আলাইকুম। সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভালো আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। গত ক্লাস শেষ করছিলাম, আমরা চ্যাপ্টার শেষ করে ফেলছিলাম না? আমরা ফরকাস্টিং শেষ করছিলাম। আজকে আমরা দেখবো দ্য ট্রিটমেন্ট অফ আনসার্টেনটি এন্ড রিস্ক ইন ডিসিশন মেকিং। চ্যাপ্টার ডায়াগ্রাম আমাদের দেখাচ্ছে যে আমরা এখানে যেটা শিখবো, ডিসিশন ক্রাইটেরিয়া, পে অফ টেবলস, মেজারিং রিস্ক, ভ্যালু অফ ইনফরমেশন, ডিসিশন ট্রি। এগুলো আমরা ধাপে ধাপে এই বিষয়গুলো কভার করবো এই চ্যাপ্টারে। আসসালামু আলাইকুম স্যার, কিছু মনে না করলে স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি শেয়ার করি না এখন। থ্যাংক ইউ স্যার। জি স্যার, এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। রিমাইন্ডেড। সো দ্য ট্রিটমেন্ট অফ আনসার্টেনটি এন্ড রিস্ক ইন ডিসিশন মেকিং। আমরা কিভাবে রিস্ক এবং আনসার্টেনটিকে আমরা ডিল করতে পারি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, যেটা আমাদের ইমার্জ হতে পারে, অ্যারাইজ করতে পারে। সো বেসিক্যালি আমরা যেটা শিখে আসছি এর আগে, যে ডিফারেন্সটা আমরা এখানে পাবো, যে রিস্কটা মেজার করা যায় এবং ইনকর্পোরেট করা যায় ডিসিশনে, বাট আনসার্টেনটি করা যায় না। কিন্তু এখানে আমরা এটা একটু ডিফারেন্টলি দেখবো। দেখবেন আনসার্টেনটিকেও আমরা আসলে ডিল করতে পারবো with a particular or specific mathematical models. সো এইখানে আমরা ডিসিশন ক্রাইটেরিয়া শিখবো, পে অফ টেবল যে কিভাবে তৈরি করতে হয় এবং এটা কিভাবে ডিসিশন নিতে হয়, ইভ্যালুয়েট করতে হয় অল্টারনেটিভস গুলোকে। এরপরে আমরা রিস্কটা কিভাবে মেজার করতে পারি। ডিসিশন ট্রি আমরা দেখবো, যেখানে আমাদের জয়েন্ট প্রবাবিলিটি বা কন্ডিশনাল প্রবাবিলিটি থাকবে, যে একটা ঘটনা ঘটার সম্ভাবনা আর মানে প্রিভিয়াস স্টেপ গুলোর উপর ডিপেন্ড করবে। এগুলো আমরা দেখবো ফাইনাল স্টেজে গিয়ে। এবং ইনফরমেশনের ভ্যালু দেখবো, যে ইনফরমেশন সহ ডিসিশন নিলে কি হতে পারে, ইনফরমেশন ছাড়া ডিসিশন নিলে এই ডিফারেন্সটাকে আমরা ভ্যালু অফ ইনফরমেশন বলি। এইগুলো আমরা দেখবো এই চ্যাপ্টারে ইনশাআল্লাহ। তো ফার্স্ট যেটা দেখবো আমরা, যে চ্যাপ্টারে যেহেতু রিস্ক এবং আনসার্টেনটি দুইটাই বলা আছে, ট্র্যাডিশনালি আমরা যেটা বুঝি যে রিস্ক ক্যান বি মেজার্ড, risk can be quantified using mathematical techniques. কিভাবে আমরা we can estimate a range of possible outcomes from a particular course of action or decision, and their associated probability or corresponding probability or chance of occurrence, chance বা probability. তাহলে আমরা কোনো একটা পার্টিকুলার ডিসিশন থেকে কি কি আউটকামস হতে পারে, বা এটা হতে পারে সেলস, হতে পারে রেভিনিউ, হতে পারে প্রফিট বা রিওয়ার্ড, যেটাকে আমরা পে অফ বলে থাকি। এবং এই যে একটা আমরা বলি না, এটা হওয়ার পসিবিলিটি 10%, 20%, 30%, 50%। তো প্রত্যেকটা আউটকামের প্রবাবিলিটি কত। সো রিস্কটা আমরা এভাবে মেজার করতে পারি। আনসার্টেনটির ক্ষেত্রে যেটা হয়, আউটকামটা আমরা গেস করতে পারি, কিন্তু এটা চান্স কতটুকু, প্রবাবিলিটি কতটুকু, সেটা আমরা গেস করতে পারি না। এটাই বেসিক ডিফারেন্স। দেখেন, there are a number of possible outcomes, but the probability of each outcome is not known to the decision maker. হতে পারে যে এই প্রবাবিলিটি আমরা বেসড অন পাস্ট ডেটার উপরে বেস করে আমরা কোনো প্রবাবিলিটি করছি, বাট এখানে কোনো পাস্ট এক্সপেরিয়েন্স খুঁজে পাওয়া যাচ্ছে না যেটা দিয়ে আমরা প্রবাবিলিটি গেস করতে পারি। মেবি এ নিউ সিচুয়েশন অ্যারাইজ। তো যে কোনো কারণে হোক, আমরা এক্সটার্নাল যেটা আমাদের আউট অফ দ্য বা বিয়ন্ড দ্য কন্ট্রোল, এই কারণে আমরা প্রবাবিলিটিটা আমরা গেস করতে পারি না, এস্টিমেট করতে পারি না। সো বেসিক্যালি আমরা যে ফরকাস্টটা করলাম গত ক্লাসে, যে ফরকাস্ট গুলো করলাম, এগুলো রিলায়েবিলিটি ইমপ্রুভ করার জন্য আমরা বিভিন্ন মডেলিং বা ম্যাথমেটিক্যাল টেকনিক্স এর মাধ্যমে আমরা টেকনিক গুলো ইউজ করে থাকি, যাতে করে আমাদের ফরকাস্টটাকে রিলায়েবল করতে পারি টপ ম্যানেজমেন্টের কাছে বা মালিকদের কাছে। যেমন গত চ্যাপ্টারে আমরা টেন অ্যানালাইসিস, রিগ্রেশন অ্যানালাইসিস এগুলো দেখে আমরা ফরকাস্টিং করলাম, বাট সেখানে কোনো প্রবাবিলিটি আমরা দেখি না। এগুলো আমরা এই চ্যাপ্টারে দেখবো।
প্রথম আমরা শুরু করব হচ্ছে ফার্স্ট আমরা স্টার্ট করব হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু দিয়ে। সো হোয়াট ইজ এক্সপেক্টেড ভ্যালু? এটা বেসিক্যালি একটা ওয়েটেড এভারেজ ভ্যালু। ক্যালকুলেশন খুবই সিম্পল এটা। অর্থাৎ এখানে দেখেন there are a range of expected outcome. So এই সবগুলো আউটকামের আর পার্টিকুলার বা স্পেসিফিক প্রবাবিলিটি বা চান্স দেওয়া আছে, এটা ঘটার চান্স কতটুকু। এই টোটালটাকে যদি আমরা একসঙ্গে ওয়েট করে যেই ভ্যালুটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু। এই জন্য ডেফিনেশনে দেখেন an expected value summarizes all the different possible outcomes by calculating a single weighted average. অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালু কিন্তু এটা জাস্ট একটা অ্যাভারেজ ভ্যালু। কেমন? এটা সিম্পল অ্যাভারেজ না, এটা ওয়েটেড অ্যাভারেজ। ওয়েটেড অ্যাভারেজ বলতে আপনার শুধু আউটকামটাকে দেখছে না, তার পার্টিকুলার ওয়েট সহ দেখছে। সো এইটা জাস্ট একটা সিঙ্গেল ওয়েটেড অ্যাভারেজ ভ্যালু, যেখানে একটা রেঞ্জ অফ আউটকামস, পসিবল আউটকামস আমরা কনসিডার করে থাকি। কাজেই এটা কোনো এটা যে হবে এমন কোনো কথা নেই, যেখানে এখানে বলছে দ্য এক্সপেক্টেড ভ্যালু ইজ নট দ্য মোস্ট লাইকলি রেজাল্ট। কারণ এইখানে মোস্ট লাইকলি এক্সপেক্টেড ভ্যালু মানে মোস্ট লাইকলি এটাই যে ঘটার সম্ভাবনা বেশি তা কিন্তু না। আপনারা কিন্তু এখানে বলতে পারবেন কোনটা ঘটার সম্ভাবনা বেশি, প্রবাবিলিটি দেখে বলতে পারবেন। বলেন তো কোনটা হওয়ার পসিবিলিটি বেশি? ফার্স্ট ওয়ান বলছে 15%, পরেরটা 50, পরেরটা 35, তাই না? সেক্ষেত্রে যেটা স্যার হচ্ছে 0.50 এটা হচ্ছে হওয়ার সম্ভাবনা বেশি। রাইট, এটা হচ্ছে মোস্ট লাইকলি। এটাই বলতে যাচ্ছে যে এক্সপেক্টেড ভ্যালু কিন্তু মোস্ট লাইকলি না, জাস্ট অ্যান অ্যাভারেজ। তাহলে মোস্ট লাইকলি যদি আমরা বলি তাহলে আমরা সেকেন্ডটা বলবো, যেখানে প্রবাবিলিটি সব থেকে বেশি। ইট মে নট ইভেন বি এ পসিবল রেজাল্ট, এটা এমনকি হতেও পারে নাও পারে, বাট ইনস্টেড ইট ফাইন্ডস দ্য অ্যাভারেজ আউটকাম। যদি এরকম ঘটনা ঘটে, সেম ইভেন্ট ঘটে 1000 অফ টাইমস, তাহলে আসলে অ্যাভারেজ আউটকাম হবে। সো এক্সপেক্টেড ভ্যালু মানে এটাই হবে। এটা এই ধরনের কোনো মিস কনসেপ্ট গ্রো করা যাবে না বা ডেভেলপ করা যাবে না। সো দিস ইজ জাস্ট অ্যান অ্যাভারেজ। আর মোস্ট লাইকলি বললে আমরা বলবো এটা, আর লিস্ট লাইকলি এটা। এটা হওয়ার সম্ভাবনা সব থেকে কম, এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর অন অ্যাভারেজ হচ্ছে এটা। সো এটার ফর্মুলা খুবই সিম্পল। আপনি আপনার আউটকামটা হতে পারে পে অফ বলতে প্রফিট হতে পারে, রেভিনিউ হতে পারে, কস্ট হতে পারে। সেই আউটকামকে যার আউটকাম তার করেসপন্ডিং প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা পাবেন, তার সমষ্টিকে সামেশনটাকে বলা হচ্ছে এই যে সামেশন। এখানে সামেশন সমষ্টি, কিছু সমষ্টি কি হচ্ছে প্রবাবিলিটি, এক্স হচ্ছে আপনার অবজারভেশন, যেটা আউটকাম হতে পারে, পে অফ হতে পারে। সো যার প্রবাবিলিটি তার আউটকামকে যদি আমরা মাল্টিপ্লাই করি, তার প্রোডাক্টের সমষ্টি হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু। ক্লিয়ার? এটা একটা ম্যাথ দেখায়, একটা ম্যাথ দেওয়া আছে এখানে, যেমন বলছি। তারপর আপনারা বলেন যদি কোশ্চেন থাকে। An organization is considering launching a new product. It will do so if the expected value of the total revenue is in excess of $1,000. তাহলে এক্সপেক্টেড ভ্যালু যদি $1,000 বেশি হয় এভারেজ ভ্যালু, তাহলে কেবলমাত্র লঞ্চ করবে তারা প্রোডাক্টটা। It is decided to set the selling price of at $10 per unit. অর্থাৎ $10 করে সেলিং প্রাইস রাখবে। After some investigation, a number of probabilities of different levels of sales revenues are predicted. These are shown in the following table. এই probability কিভাবে প্রেডিক্টেড করা যায় সেটা আমরা একটা অঙ্কের সামনের দিকে দেখব। সো আমরা এখন ধরে নিচ্ছি আমাদের দেওয়া আছে কত ইউনিট সোল্ড করবে, এখানে 80 ইউনিট, কত করে বিক্রি করবে 10 করে, তাহলে রেভিনিউ হবে 800। এখানে যদি 100 ইউনিট বিক্রি করে $10 করে 1,120 ইউনিট বিক্রি করলে 1,200। প্রবাবিলিটি তো আপনার দেওয়া আছে, ধরে নিচ্ছি আমরা। পরে গিয়ে আমরা এটা ইয়ে করব। সো যার রেভিনিউকে যদি আমরা যার প্রবাবিলিটি দিয়ে যদি আমরা ইয়ে করি, মাল্টিপ্লাই করি, আমরা এই ভ্যালুটা পাই। যেমন 800 মাল্টিপ্লাইড বাই 15.15। স্যার পে অফটা কি এখানে? হ্যাঁ, পে অফ কি বলেন এখানে? আর এখানে তো রেভিনিউর প্রবাবিলিটি দিয়ে গুণ করে গুণফলটা পে অফ, কিন্তু আসলে এটা দেখেন কি বোঝাচ্ছে এটা বুঝতেছি না। পে অফ বলতে বোঝায় আসলে রিওয়ার্ড, বা পে অফ হচ্ছে রিওয়ার্ড বা প্রফিট, যেটা আমরা বলছি,
বা এখানে বলছে রেভিনিউ, কিন্তু রেভিনিউটা কখন? সেলস এর ক্ষেত্রে রেভিনিউ স্যার। রেভিনিউ, এখানে পে অফ বলতে এখানে রেভিনিউকে বোঝাচ্ছে, কিন্তু তার পার্টিকুলার যে আপনার প্রবাবিলিটি আছে সেটা যদি মাল্টিপ্লাই করার পরে যেটা, ঠিক আছে? স্যার রেভিনিউ ধরো। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, বলতে থাকেন আপনি, আমি সামনের দিকে যাই তাহলে আরো ভালো বুঝি। বলেন, আপনার কোশ্চেন কন্টিনিউ করেন, সমস্যা নেই। স্যার মানে পে অফ মানে কি এটা বুঝি নাই এখানে। আসলে রেভিনিউ তো রেভিনিউ, প্রবাবিলিটির সাথে গুণ করলে পে অফ। এই পে অফটা আমাদের প্রতিষ্ঠান আমরা কি বোঝাবো স্যার? পে অফটা আমি একটু লিখে রাখছি এই জন্য, আপনারা জানি পে অফটা কথাটা একটু কনফিউজিং। আচ্ছা, মনে আগে চলে গেছে। স্যার কোথায় যেন দেখলাম লেখা আছে পে অফ মানে প্রফিট অর রিওয়ার্ড। হ্যাঁ, এটা হ্যাঁ, আমি এটাই বললাম, ওটা বলছি আমি, তারপরে মানে যেহেতু হ্যাঁ হ্যাঁ, আপনার এই স্লাইডে কোথায় যেন দেখলাম। আছে আছে, হ্যাঁ আছে। এটা আমি সার্চ করে দেখলাম, কারণ পে অফ কথাটার সাথে আমরা ইউজ টু না তো খুব বেশি, এই কারণে হচ্ছে আমি আগে। পে অফ রিওয়ার্ড স্যার এখানে এখানে। হ্যাঁ রাইট, হ্যাঁ। পে অফ বলতে বোঝাচ্ছে কি? প্রফিট বা রিওয়ার্ড, যেটা কি অ্যাচিভেবল। স্যার ম্যাক্সিমাম প্রফিট বোঝাবে স্যার। না না, ম্যাক্সিমাম না, এটা ম্যাক্সিম্যাক্স ক্রাইটেরিয়াতে। পে অফ বলতে শুধু এইটুকু। এই যে আপনাকে একটু ক্লিয়ারলি আর একটু দেখাই দিই। দেখছেন? পে অফ বলতে আমরা কি বোঝাই? বেসিক্যালি কি? প্রফিট বা রিওয়ার্ড, ঠিক আছে? জি স্যার। পে অফ বলতে আমরা প্রফিট বা রিওয়ার্ড কে বোঝাই, বাট এইখানে পে অফ বলতে ওরা বোঝাচ্ছে যে আফটার কনসিডারিং দ্য করেসপন্ডিং প্রবাবিলিটি। হ্যাঁ, প্রবাবিলিটি কনসিডার করার পরে। অঙ্ক তো খুবই সিম্পল, আপনারা পারবেন। রেভিনিউ বা প্রফিট বা কস্ট যেটা থাকবে সেটাকে তার প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা পাবেন সেটাকে আমরা বলছি যে কি পে অফ বা রিওয়ার্ড বা প্রফিট আমরা পেতে পারি, বা রেভিনিউ যাই বলে। আর এইটা সমষ্টিকে আমরা বলছি এক্সপেক্টেড। এইটা চাইলে টেবিল না করে আপনারা এই যে দেখেন একটা ইয়েতেই করে ফেলছে, ডাইরেক্ট মাল্টিপ্লাই করে করা যায়, প্লাস করে করে। তো যেটা আমরা একটু আগে বললাম যে এটা জাস্ট একটা এভারেজ ভ্যালু, মোস্ট লাইকলি আমরা বললাম 1000। দেখেন এখানে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে যে in preparing forecast and making decision, management may proceed on the assumption that it can expect sales revenue of $1040 if it sets a selling price of $10 per unit. Management expect করতে পারে average, on average, but the actual outcome of adapting this selling price may be sales revenue that is higher or lower than 104। এই যে আমরা 1400 অ্যাকচুয়ালটার থেকে কম বেশি হতে খুবই স্বাভাবিক, আমরা আগে বলে নিছি। and 1040 is not even the most likely. The most likely outcome is 1000, যেটা একটু আগে একজন বলছেন, since this has the highest probability। একটু আগে বলছেন এটা গ্রাফের মাধ্যমে দেখাচ্ছে, যেটার প্রবাবিলিটি সব থেকে বেশি হিস্টোগ্রামে আমরা দেখাতে পারি সেটাকে আমরা বলবো মোস্ট লাইকলি। তো এটা মোস্ট লাইকলি না, জাস্ট একটা এভারেজ ভ্যালু। যেমন যদি এই অঙ্কটা আপনাদের দিতে, আপনারা নিজে পারবেন। দেখেন জাস্ট চারটা আউটকাম দেওয়া আছে, প্রফিট, আগেরটা রেভিনিউ দিছিল, এখানে প্রফিট। আপনি যেটা নিয়ে আনসার্টেন সেটা দিয়ে করতে পারেন। এখন যার যার প্রফিটকে তার প্রবাবিলিটি দিয়ে যদি আপনি মাল্টিপ্লাই করে দেন তাহলে আপনি এবং তাহলে পে অফ পেয়ে যাবেন। এরপর আপনি সামেশন করে দিলে পেয়ে যাবেন আপনি এক্সপেক্টেড আউট হয়ে যাবে। তার মানে দেখেন আগেরটা আপনার যে কোশ্চেনটা ছিল পে অফটা কি, এখানে যদি আবার রেভিনিউ লিখতো আপনার কোশ্চেনটা আসতো না। একবার লিখছে রেভিনিউ, একবার লিখছে পে অফ। আর এখানে কি লিখছে খেয়াল করে দেখেন, এখানে কি পে অফ লিখছে, এখানেও প্রফিট, এখানেও কি প্রফিট মাল্টিপ্লাইড বাই কি
প্রবাবিলিটি, তাই না? বুঝতে পারছেন? তাহলে স্যার এখানে কি পে অফ লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে। এখানে এই যে এইটুকু না দেখে ডাইরেক্ট পে অফ লিখে দিবেন, তাও হবে। এটা হচ্ছে আপনার আলটিমেট পে অফ। ওকে, এটা হচ্ছে আপনার প্রবাবিলিটি সহ কনসিডার করলে এই পে অফ আপনি পেতে পারেন। সো এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড ভ্যালু। অঙ্ক খুবই সিম্পল, প্রথমে আস্তে আস্তে কমপ্লেক্সের দিকে আমরা যাব, যেখানে আমরা ডিসিশন ট্রি ডেভেলপ করার চেষ্টা করব। তাহলে আমরা এক্সাম্পল 1 দেখলাম। এখন আমরা দেখবো যে আসলে ডিসিশন মেকার কোনটা অ্যাকসেপ্ট করবে সেটা ডিপেন্ড করবে তার রিস্ক অ্যাটিটিউড কেমন, রিস্কের প্রতি তার পারসেপশন কেমন, তার উপর ডিপেন্ড করবে কোনটা আপনি অ্যাকসেপ্ট করবেন। যেমন আপনি যদি রিস্ক টেকার হন, রিস্ক সিকার বা রিস্ক টেকার, এখানে আপনি বলেন যে রিস্ক বেশি নিতে চাই সে কোনটার দিকে দৌড়াবে। আপনি কি আগেরটাই যে বলি আমরা, আপনি কি যে রিস্ক টেকার সে কিন্তু চেষ্টা করবে হাইয়েস্ট সব থেকে ফেভারেবলটার দিকে যাবে, যে সব থেকে বেশি ইউনিট বিক্রি করতে পারবো আমরা। সে ধরে নেবে অপটিমিস্ট সে ধরে নেবে যে সব থেকে ফেভারেবলটা ঘটবে। আর যে রিস্ক অ্যাভার্সার সে চিন্তা করবে আমি মানে ম্যাক্সিমাম ওয়ার্স্ট কন্ডিশন কি হতে পারে। আর যে তিনটা অবস্থা দেখেন এখানে আপনার রিস্ক সম্পর্কে। আর যে রিস্ক নিউট্রাল সে কি করবে, সে যেটা করবে সে সবগুলো সিচুয়েশনকে কনসিডার করবে, যেটা আমরা এক্সপেক্টেড ভ্যালুতে করলাম। অর্থাৎ তিনটা অপশনে সে দেখবে, ওয়ার্স্ট, বেস্ট, এভারেজ, সব দেখে সে এক্সপেক্টেড ভ্যালু যেখানে বেশি, একটু পরে দেখাবো, যে অপশনে যে অল্টারনেটিভে এক্সপেক্টেড ভ্যালুটা হায়ার হবে সেটা সে বেছে নেবে। তাহলে এই হচ্ছে তিন ধরনের রিস্ক পারসেপশন ডিসিশন মেকারের। Not all decision maker will have the same attitude toward risks. There are three main types of decision makers. Risk neutral, যে রিস্কটাকে নিউট্রাল করতে চাই সে কি করে, decision makers consider all possible outcomes and will select the strategy that maximizes the expected value of benefit. যেটা expected value of benefit or benefit যাই বলেন, প্রফিট বলেন, রেভিনিউ বলেন, যে বেনিফিট যে এক্সপেক্টেড ভ্যালু যেটা হাইয়েস্ট সেটা সে অ্যাকসেপ্ট করবে। অর্থাৎ এখানে এক্সপেক্টেড ভ্যালু বের করতে গেলে আপনাকে লোয়েস্ট, হাইয়েস্ট, এভারেজ সবগুলোকে কনসিডার করতে হচ্ছে। কিন্তু যে রিস্ক সিকার সে কি করবে, সে আপনার প্রবাবিলিটি কত এটা থেকে পাত্তা দেবে না, প্রবাবিলিটি দেখবে না সে। আর likely to select the strategy with the best possible outcomes regardless of the likelihood or probability that they will occur. They will apply the maximax criteria. আমরা ম্যাক্সিমাক্সটা দেখাবো, অঙ্ক দেখাবো কভার লেটার। রিস্ক অ্যাভার্স সে কি করবে, try to avoid risks. They would rather select a lower but certain outcome than risk going for a higher payoff which is less certain to occur. They will apply the maximin criterion or minimax regret. So maximin কোনটা, minimax কোনটা, আমরা maximax, maximin, minimax তিনটা দিয়ে তিনটা অঙ্ক আমরা দেখবো সামনের দিকে। তার মানে রিস্কটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, বেসড অন ইওর অ্যাটিটিউড টুয়ার্ড রিস্ক, ইওর পারসেপশন টুয়ার্ড রিস্ক। এইটার কিছুটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখেন এই অঙ্কটির আগে আমরা দেখে আসলাম এরকম টাইপের একটা অঙ্ক, বাট একটা ডিফারেন্ট সিচুয়েশন। এইটা চেঞ্জ করে দিছে আর এইটা চেঞ্জ করে দিছে। দেখেন আগেরটাই ছিল এটা 80 আর এখানে দেখেন এটা 40। আগেরটা কি এটা 80 ছিল না, এটা ছিল 120, এটা হচ্ছে 40, এখানে 137। এটা কমে গেছে, এটা বেড়ে গেছে। বলেন এইটা কি বেশি রিস্কি নাকি এটা বেশি রিস্কি, বলতে পারবেন? ডিসপারশন বোঝেন, ডিসপারশন, ডেভিয়েশন। এখানে কি ভ্যালুগুলো, হ্যাঁ এইগুলো ভ্যালুগুলো কি বেশি ডিসপার্স নাকি এখানে বেশি ডিসপার্স? তাহলে সেকেন্ডটাই বেশি ডিসপার্স। তাহলে যেখানে ডিসপার্স, যেখানে বেশি ভ্যালুগুলোর ভিতরে ডিফারেন্স যেখানে বেশি, সেখানে রিস্কটাও কি স্যার বেশি বেশি থাকবে। হ্যাঁ এইটাই বোঝাতে যাচ্ছে। এই যে দেখেন এই এক্সপেক্টেড ভ্যালু কিন্তু অলমোস্ট সেম, আগেরটাও 1040 ছিল আর এখানে 1039, কাছাকাছি, বাট আগেরটা থেকে এটাতে কিন্তু রিস্ক অনেক বেশি, যেটাই বলতে যাচ্ছে এখানে।
but the two situations are not the same. The second involves wide dispersal of possible outcomes, since it involves higher risks. এটা কিন্তু অনেক বেশি রিস্কি, কারণ হচ্ছে যে এখানে ডিসপারশনটা বেশ ওয়াইড, যেই কারণে আপনি যদি কম হয় একেবারে কম 40-এ নেমে যাবেন, যেখানে এখানে কমপক্ষে 80 হবে, আবার এখানে বেশি হলেও বেশি, যেখানে 120 ওখানে ম্যাক্সিমাম, সেখানে 137 এখানে ম্যাক্সিমাম। সো এইখানে রিস্কটা বেশি। সো যে রিস্ক সিকার হবে সে করবে, আর যে রিস্ক অ্যাভার্সার হবে সে কিন্তু আগেরটা অ্যাকসেপ্ট করবে। এটা বলতে হচ্ছে, আপনারা দেখলেই পারবেন। এখন আসেন কিভাবে আমরা একটা প্রবলেম সলভ করতে পারি যখন আমাদের একটা প্র্যাকটিক্যালি আমাদের রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশন বা ফ্যাক্টরিতে যেটা ঘটতে পারে। কোয়ালিটি ইন্সপেকশন নিয়ে একটা অঙ্ক দেওয়া আছে, দেখেন এটা দেখলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে কিভাবে আমরা নরমালি কোন একটা প্রবলেম সলভ করতে পারি। A company buys in sub-assemblies in order to manufacture a product. It is reviewing its policy of putting each sub-assembly through a detailed inspection process on delivery. তারা ডিটেইল ইন্সপেকশন করে দেখে। এখন ইন্সপেকশন করলেই কি কস্ট বেশি পড়বে নাকি না করলে বেশি পড়বে, সেটা তারা চিন্তা করতে যাচ্ছে, কনসিডার করতে যাচ্ছে। এই যে আমরা যে সিচুয়েশন গুলো দেখলাম এক্সপেক্টেড ভ্যালু বেস করে, and is considering not inspecting at all. তারা চিন্তা করছে আগে ইন্সপেকশন করতে, এখন আর করবে না। তো না করলে কি হবে, নাকি আগে যেটা ছিল সেটাই ভালো ছিল। এক্সপেরিয়েন্স হ্যাজ শোন দ্যাট, অর্থাৎ পাস্ট ডেটা অ্যানালিসিস করে তারা দেখছে, the quality of sub-assembly is of acceptable standard is 90% of the time. তাহলে 100টা সাব-অ্যাসেম্বলির ভিতরে 90%টাই acceptable স্ট্যান্ডার্ড, মানে পারফেক্ট হয়। তাহলে ফল্ট কত পার্সেন্ট? 10%. 10% ফল্ট হওয়ার সম্ভাবনা, 90% পারফেক্ট হওয়ার সম্ভাবনা, আর 10% ফল্টি হওয়ার সম্ভাবনা। It costs $10 to inspect a sub-assembly. তাহলে একটা সাব-অ্যাসেম্বলি ইন্সপেক্ট করতে, শুধু ইন্সপেকশন করতে তার খরচ পড়ে কত করে? $10 করে। আচ্ছা, যদি এটা ফল্টি হয়, another $10 to put right any defect found at that stage. ওই স্টেজে যদি আমরা ইন্সপেকশন করে দেখি যে ফল্টি, তাহলে আর $10 খরচ হয়। তাহলে সিচুয়েশন আমরা দুইটা বললাম। আউটকাম দেখেন, আউটকাম কিভাবে ডেভেলপ করতে হয়। এর আগে তো আমরা আউটকাম পাইছি, বসাই দিছিলাম এই যে রেভিনিউ বা প্রফিট। আউটকাম ডেভেলপ করবো আমরা। ইন্সপেক্ট এন্ড ফাইন্ড নো প্রবলেমস। আমি ইন্সপেকশন করলাম, খরচ হলো $10, কোনো প্রবলেম পেলাম না। প্রবলেম না পেলে রিঅকার করা লাগবে না, তাহলে কস্ট কত হবে? এটা কি বুঝলেন? জি স্যার, বুঝছি। তাহলে ইন্সপেক্ট করলাম, $10 খরচ হলো, কোনো প্রবলেম পাই নাই, ওকে, কোয়ালিটি নিয়ে সমস্যা নাই। তার মানে এই যে পরে যে $10 লাগবে রিওয়ার্ক করার জন্য, সেটা আর লাগলো না। ইন্সপেক্ট এন্ড ফাইন্ড প্রবলেম, ইন্সপেক্ট করলাম আবার প্রবলেমও খুঁজে পেয়েছি। তাহলে ইন্সপেক্ট করতে লাগছে $10 আর প্রবলেমটাকে সলভ করতে লাগছে আরো $10। ডিফেক্টিভটাকে আমি রিওয়ার্ক করে ঠিক করতে, তাহলে কত লাগবে তখন? 20। আচ্ছা, এখন আসেন তারা চাচ্ছে ইন্সপেক্ট করবো না, তাহলে কি হবে? ডু নট ইন্সপেক্ট এন্ড নো প্রবলেম, নো কস্ট। আপনি ইন্সপেকশন করেন নাই, কোনো প্রবলেমও পান নাই কোনো একটা আইটেম, তাহলে কি হবে? ইন্সপেকশনেও খরচ নাই, রিওয়ার্ক তো করা লাগবে না। বাট if the sub-assembly is not inspected and is then found to be faulty at the finished good stage, ওই তখন আর আপনি ওই যে ডেলিভারি স্টেজে করেন নাই, ফিনিশ গুড স্টেজে করছেন, তখন এটাকে ঠিক করতে রিওয়ার্ক করতে লাগবে কত? $40। ডু নট ইন্সপেক্ট এন্ড প্রবলেমস টু এক্সিস্ট, দেন আপনার কস্ট হবে $40। এই হচ্ছে 4টা সিচুয়েশন, এই হচ্ছে 4টা পসিবল আউটকামস। বুঝা গেল নাকি কোনো জায়গায় প্রবলেম? আর কোনো সমস্যা আছে? স্যার ওকে, যদি সমস্যা না থাকে তাহলে আমরা বুঝতে পারছি এখানে যেখানে নো প্রবলেম হওয়ার সম্ভাবনা কত? এই যে দুইটা নো প্রবলেম অপশন আছে, নো প্রবলেম হওয়ার সম্ভাবনা আমরা দেখলাম 90%, আর প্রবলেম হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 10%। ওই যে এক লাইনের অঙ্ক জাস্ট। যদি আমরা ইন্সপেক্ট করি তাহলে কি হবে? আমাদের জানতে যাচ্ছে যে আমরা ইন্সপেক্ট করা কি ঠিক ছিল নাকি ইন্সপেক্ট বন্ধ করে দেওয়া ভালো হবে, এটা জানতে যাচ্ছে। তাহলে ইন্সপেক্ট যদি আমরা করি তাহলে কি হয়? 90% ভালো হওয়ার সম্ভাবনা। তো ইন্সপেক্ট করলে আমাদের $10 খরচ হয়, যার এবং ভালো পাওয়ার সম্ভাবনা 90%। আর ইন্সপেক্ট করে যদি আমরা ফল্ট পাই তাহলে খরচ হয় কত? $20। তার সম্ভাবনা কত পার্সেন্ট? 10%। তাহলে আপনি খেয়াল রাখবেন প্রবাবিলিটি যেন অলওয়েজ 1 হয়, 0.9 আর 0.1, তাহলে অবশ্যই 1 হতে হবে।
তো ইন্সপেক্ট করলে আমাদের খরচ হচ্ছে কত তাহলে এভারেজে? $11 করে। আচ্ছা, ডু নট ইন্সপেক্ট, এখন আমরা মনে করি ইন্সপেক্ট করলাম না, তো 90% ক্ষেত্রে প্রবলেম হবে না, তার মানে কি ইন্সপেকশনের খরচটা লাগবে না, তখন কস্ট কত হবে? 0। আর 10% ক্ষেত্রে আমরা প্রবলেম পাবো, সেক্ষেত্রে খরচ বেশি হবে, কত করে হবে? 40। $40 তাহলে 40 মাল্টিপ্লাইড বাই 10%, তাহলে কত? 4। তাহলে আমাদের মানে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস বলছে যে কোনটা ভালো? না করাই ভালো। না করলে কস্ট কি? $7 করে আমাদের সেভ হবে। এইটা হচ্ছে কারেক্ট পলিসি যদি আমরা ম্যাথমেটিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখি, কোয়ান্টিটিভ অনলি। বাট কোয়ালিটি দৃষ্টিকোণ থেকে আপনি বলতে পারেন যে না, আমি ফল্ট ছেড়ে দেবো 10%, এতে করে আমার মার্কেটে ইমেজ খারাপ হতে পারে, আমার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট নাও হতে পারে। অর্থাৎ এই জিনিসগুলো আপনি বলতে পারেন, যেটা এরা বলছে, এটা এরকম কথা আমরা অনেকভাবে বলছি। অর্থাৎ আমরা যদি লং টার্ম সিচুয়েশন বিবেচনা করি এবং প্রোডাক্ট কোয়ালিটি চিন্তা করি, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের কথা চিন্তা করি, then we must have to focus on non quantitative factors like, অর্থাৎ কোয়ালিটেটিভ ফ্যাক্টরস গুলোকে আমাদের ফোকাস করতে হবে। অর্থাৎ we should not live to be faulty items, to produce faulty items। আমরা আসলে ইন্সপেকশন বন্ধ করে দিয়ে ফল্টি আইটেমস হওয়ার সুযোগ দিতে পারি না। এইটা হচ্ছে আপনার ডিসিশন। তার মানে ম্যাথমেটিক্যালি আমরা দেখলাম যে ইন্সপেক্ট বন্ধ করে দেওয়া বেটার, বাট আপনাকে এট দ্য সেম টাইম কি করতে হবে? কোয়ালিটি ইমপ্রুভমেন্টের চেষ্টা করতে হবে, যাতে করে 10% ডিফেক্টিভ আর না হয়। কিন্তু এইটা ক্লিয়ার যে ইন্সপেকশনের কস্ট অনেক, স্যার তাই না? বলেন। এটা তো স্যার ফিনিশ গুডস যে মানে ইন্সপেকশন তো করতেই হবে স্যার, এরকম না জিনিসটা স্যার প্রথম দিকে করে নাই, কিন্তু টোটাল প্রোডাক্ট যখন হয়ে গেছে আমাদের তখন তো সেটা করতেই হবে। শোনেন, কেন সমস্যা হবে না তখন? কারণ ফিনিশ প্রোডাক্টটা যখন হয়ে গেছে, আপনার ফিনিশ প্রোডাক্ট যখন হয়ে যাবে, তখন কি কাস্টমারের হাতে গিয়ে এটা ধরা পড়বে না? অবশ্যই পড়বে স্যার। অথবা ডেলিভারি দেওয়ার সময় ধরা পড়বে, তো তখন তো প্যাকেজিং এর পরেও তো ধরা পড়ে স্যার, অনেক সময় ত্রুটি থাকে, অনেক কিছু। $40 খরচ করে ঠিক করে দিবেন, তো এইরকম তাহলে চান্স স্যার কত আমাদের আছে? প্রথম দিকে করা ভালো না স্যার? ইন্সপেকশন তো করবে না ওরা, ইন্সপেকশন করলে তো ওই কষ্ট তো পড়েই যাবে প্রত্যেকটা। আচ্ছা স্যার। ইন্সপেকশন তো করবে না। হ্যাঁ বলেন স্যার। ইন্সপেকশনটা স্যার একটু ইকুয়েশনটা আরেকবার যদি বলতেন স্যার, আমি এটা কনসেন্ট্রেট করতে পারি না স্যার। এই যে সলিউশনে এসে এটা ইন্সপেক্ট যদি আপনি করেন, বুঝছি। কোনটা বললেন? আমার কথা ভেঙে আসছে আপনার, এবার বলেন। স্যার ওই যে ইন্সপেক্টটা যেটা 0.9 গুণন $10 আচ্ছা এটা হ্যাঁ, জি স্যার। আচ্ছা ইন্সপেক্ট যদি আমি করি, ইন্সপেক্ট যদি আমরা করি তাহলে খরচ পড়বে কত? এই দেখেন $10 স্যার। $10, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো ইন্সপেক্ট করলে $10, আর যদি ফল্ট পেয়ে যান, ফল্টি ডিফেক্টিভ পেয়ে যান, আরো $10। $10। ওকে, তো ভালো হওয়ার সম্ভাবনা কত? ফল্ট না হওয়ার সম্ভাবনা কত? 90%। 90%। তো 90% ক্ষেত্রে আপনি ইন্সপেক্ট করবেন, ফল্ট ধরা পড়বে না, তাহলে খরচ হবে কত? জাস্ট $10। ইন্সপেক্টর খরচটা শুধু হবে। আচ্ছা, আর 10% ক্ষেত্রে আপনি ফল্ট পাবেন ইন্সপেক্ট করার পরে, তখন খরচ হবে কত? $20। জি স্যার। এবার বুঝছেন? জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। আর যদি ওকে ওয়েলকাম, যদি ইন্সপেক্ট না করেন, স্যার স্যার নিচেরটা বুঝছি। ওকে ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আমার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলেন। তো ইন্সপেক্ট না করলে ডিসিশন পেলাম যে খরচ কম। আমার কোশ্চেনটা স্যার এই যে 90% পর্যন্ত কোনো প্রবলেম বের হচ্ছে না, এটা কি ইন্সপেকশন ছাড়াই বের আমরা জানতে পারলাম? মানে এটা কি এটার জন্য আমার কোনো ইন্সপেকশনের প্রয়োজন হয়নি যে আমরা 90% পর্যন্ত কনফার্ম হচ্ছে যে দেয়ার উইল নট বি এনি সর্ট অফ প্রবলেম? আপনার কথাগুলো কিছু বোঝা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না, একটু বুঝছেন ক্লিয়ারলি? একটু শেয়ার করুন স্যার উনি বলতে মাইক্রোফোনটা অনেক দূরে। যে তাই মনে হচ্ছে। হ্যাঁ জি স্যার বলেন। হ্যাঁ আমি আবার বলি স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে যে আমরা তো ইন্সপেকশনের ক্ষেত্রে আমাদের খরচ বেশি, ইন্সপেকশন না করলে আমাদের খরচ কম, আমরা এই ম্যাথমেটিক্যালে জানলাম।
কিন্তু আমরা যেটার উপরে বেস করে করছি দ্যাট ইজ 90%। 90% কি ইন্সপেকশন ছাড়া আমরা কনফার্ম হতে পেরেছি যে এখানে কোনো প্রবলেম হবে না? না, এটা তো পাস্ট যেটা আমাদের বলছে, আচ্ছা, এটা পাস্ট যেটা আমাদের এক্সপেরিয়েন্স। হ্যাঁ পাস্ট যেটা বলে দিচ্ছে, এক্সপিরিয়েন্স শোজ দ্যাট, এক্সপিরিয়েন্স হ্যাজ শোন দ্যাট, কোশ্চেনে বলা আছে দেখেন, experience has shown that the quality of the subassembly is of acceptable standard 90% of the time. ঠিক আছে, আমি বুঝতে পারছি। ওকে, এটা এক্সপেরিয়েন্সে বলো, পাস্ট ছাড়া আমরা কিভাবে বলবো এটা? আর কোনো কোশ্চেন? হ্যাঁ স্যার, কনফার্ম। ওকে, তাহলে আমরা এখন দেখি রিস্ক মেজার করি একটু। রিস্ক আপনার এর আগে কোর্সেন মেজার, এটা যদিও ফর্মুলা যা বলছে সেটা করে নাই, এই ফর্মুলা আপনারা নিজেরাও জানেন যে সিগমা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য আমরা কি করি, প্রত্যেকটা অবজারভেশন থেকে আমরা মিনটা বাদ দিয়ে দিই, যে ডিসপারশনটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেসিক্যালি ডিসপারশনটা দেখে যে আপনার সেন্টার যে ভ্যালু মিন বা এভারেজ, সেখান থেকে প্রত্যেকটা আইটেম ভ্যালুর আউটকামের ডিফারেন্সটা কেমন সেটাকে স্কোয়ার করে, এন দিয়ে ডিভাইড করে আবার হচ্ছে এটাকে রুট করে, বাট এরা এটা করে নাই। এক্স হচ্ছে প্রত্যেকটা আউটকাম, এটা হচ্ছে এভারেজ আউটকাম। এরা জাস্ট এটা কনসেপ্টটা নিছে, কিভাবে করছে দেখেন। এরা a company is considering whether to make product X or product Y. They cannot make both products. Estimated sales demand for each product is uncertain. তার মানে বলে দিচ্ছে যে estimated demand uncertain and the following probability distribution of the NPV for each product has been identified. তারপর তারা একটা probability distribution করার চেষ্টা করছে যে প্রোডাক্ট X এর ক্ষেত্রে এনপিভি কত হতে পারে। 3000 হওয়ার সম্ভাবনা 10%, 3500 হওয়ার সম্ভাবনা 20%, 4000 এটা হাইয়েস্ট 40%, 4500 হওয়ার সম্ভাবনা 20%, আর 5000 হওয়ার সম্ভাবনা 10%, সব মিলে অবশ্যই 1 হতে হবে। তো আমরা যদি এনপিভি কে দেখেন, আগে একটা ছিল রেভিনিউ, একটা ছিল প্রফিট, এখন আবার এনপিভি। তো এটা রিওয়ার্ড বা আউটকাম আপনি যেভাবে মেজার করেন। সো যদি আমরা অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটিতে মাল্টিপ্লাই করি তাহলে আমরা এক্সপেক্টেড ভ্যালু পাই 4000। আর প্রোডাক্ট ওয়াই এর ক্ষেত্রে যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এস্টিমেট অনুসারে এটা হওয়ার কথা 4450। তাহলে বেসড অন এক্সপেক্টেড ভ্যালু আমরা কোনটা নেব বুঝতে পারছেন, তাই না? যদি আমরা হ্যাঁ, যেহেতু ওয়াই এর এক্সপেক্টেড ভ্যালু হায়ার, সেহেতু আমরা অবশ্যই ওয়াই নেব, এক্সট্রা নেব না। বাট এখানে বলতে যাচ্ছে যে দেখেন ডিসপারশনটা এখানে একটু মোটামুটি কম, এখানে ডিসপারশনটা কি বেশি রিস্কের দৃষ্টিকোণ থেকে। আপনি অঙ্ক দেখে আনসার বুঝতে পারবেন। যেখানে এখানে মিনিমাম এনপিভি হচ্ছে 3000 প্রোডাক্ট এক্স এর, ম্যাক্সিমাম 5000, ডিসপারশনটার ডিফারেন্স যদি আমরা ধরি 2000। কিন্তু এখানে দেখেন মিনিমাম আপনি যদি কম হয় 2000 পর্যন্ত হতে পারে, এত কম হতে পারে, আর বেশি হলেও 6000, এটা অনেক বেশি হতে পারে। সো ডিফারেন্সটা দেখেন প্রায় 4000 ডাবল, তাই না? ওখানে যেখানে ডিফারেন্সটা 2000, সেখানে এখানে ডিফারেন্সটা কত? হাই থেকে লোটা যদি আমরা মাইনাস করি 4000। এটা জাস্ট আমরা মানে একটু মানে কি বলে অ্যামেচার টাইপের একটা ক্যালকুলেশন করলাম। তো আমরা জাস্ট ডিসপারশনটা বোঝার জন্য, ডিফারেন্সটা ডেভিয়েশনটা বোঝার জন্য, এইটা যে রিস্কি বেশি বোঝা যাচ্ছে, তারপর আমরা এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে দেখাবো যে কিভাবে এটা বেশি রিস্কি। তো এইগুলোকে আমরা বলি x1, x2, x3, x4, x5 বা y1, y2, y3 যাই বলেন, এক একটা অবজারভেশন। আর এটার এভারেজকে আমরা বলি x বার বা y বার। এটা এভারেজ যদি করতে চান 3, 3, 6, 4, 10, 4, 14, 5, 19 হ্যাঁ ঠিক আছে। এখানে এগুলো যোগ করে কত 20000 হয় না? 20000 হবে না? দুই জায়গায় 20000, দুই জায়গায় 20000, রাইট। দুই জায়গায় সেম এনপিভি, বাট ডিসপারশনটা কম বেশি। তো কয়টা অবজারভেশন আছে এখানে মোট? নাম্বার অফ এন কত? 5। তাহলে 20 কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 20000 কে 5 দিয়ে ভাগ করলে এভারেজ কত পাই? 4000। সো এক্স এবং ওয়াই দুইটা ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 4000। ওকে, তাহলে 4000 যদি আমরা পাই, তাহলে এক্স এর ক্ষেত্রে প্রত্যেকটা ভ্যালু থেকে বাদ দেন x মাইনাস x বার, যেটা আমরা ফর্মুলা দেখলাম, x মাইনাস x বার। তো x থেকে x বার বাদ দেন, 3000 থেকে 4000 বাদ দিলে পাবেন -1000। এভাবে বাদ দিতে থাকেন। বাদ দেওয়ার পরে এটাকে আমরা আমাদের ফর্মুলা বলে স্কয়ার করতে হবে। এটাকে আমরা স্কয়ার করলাম, 1000 কে স্কয়ার করলে আপনি পাবেন 1 মিলিয়ন। এভাবে স্কয়ার করলাম।
বাট এখানে অতিরিক্ত হচ্ছে, এখানে প্রবাবিলিটি ছিল না, আপনি যার যার প্রবাবিলিটি দিবে এখন আপনি মাল্টিপ্লাই করে দেবেন। মাল্টিপ্লাই করবেন n এর পরিবর্তে, মাল্টিপ্লাই করার পরে এটা যদি স্কয়ার করেন তাহলে আপনি পাবেন এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু পেয়ে যাবেন। যেখানে এক্সপেক্টেড ভ্যালু 4000 কিন্তু এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 547। একই কাজ যদি আপনি y এর ক্ষেত্রে করেন তাহলে দেখবেন এখানে ডিসপারশনটা যেহেতু বেশি, সেহেতু এখানে দেখবেন আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডাবল আসছে। এখানে 547, সেখানে আসছে 1071। তো এখানে আমরা যেটা দেখলাম যে এক্সপেক্টেড ভ্যালু খুবই কাছাকাছি, 4000 আর 4450, মানে মোটামুটি 10% ডিফারেন্স বলতে পারেন। সেক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডিফারেন্স 50%। সো কেউ যদি রিস্ক অ্যাভার্সার হয়, রিস্ক যদি অ্যাভয়েড করতে চায়, তাহলে কিন্তু সে ওয়াই নেবে না, তাকে অবশ্যই এক্স নিতে হবে রিস্কের দৃষ্টিকোণ থেকে। কারণ এক্সপেক্টেড ভ্যালু ডিফারেন্সটা খুবই সামান্য, কিন্তু রিস্কটা ডাবল প্রায়। এটাই এরা বলতে যাচ্ছে যে product Y has a higher standard deviation than product X and therefore more risky. There is not a স্যার এই যে স্কয়ার প্রবাবিলিটি না ডেভিয়েশন, স্যার এটা বুঝি নাই। রুট করে দেন, এই ভ্যালুটাকে রুট করে দেন। এই যে ফর্মুলা আছে এই না, যে এখানে স্যার কোনটা উপরে স্যার স্কয়ার ডেভিয়েশন যেটা, এটাকে স্কয়ার করে দেন। স্কয়ার করলে মাইনাস থাকে না। আর এক্স এর ভ্যালু 4000 আর এই পাশে ওয়াই এর করার সময় 4450 কেন স্যার? একই তো, দুইটাই তো 20000 ছিল। যোগ করেন তো, 4 3 2 3 5 4 9 5 14 6 20, তাহলে এটা ভুল করছে না। সরি স্যার, না ভুল করে না। ওই এক্সপেক্টেড ভ্যালু দিয়ে করছে। এক্স বারের পরিবর্তে এক্সপেক্টেড ভ্যালু দিয়ে করছে, মানে ফর্মুলা লেখছে করছে একটা, লেখছে একটা করছে আরেকটা। বুঝা গেছে? স্যার প্রবাবিলিটির সাথে গুণ করার পরেই তো এক্স বার হয় স্যার, এক্সপেক্টেড ভ্যালুটাই তো এক্স বার সম্ভবত। হ্যাঁ এক্স বার, হ্যাঁ রাইট, প্রবাবিলিটি সহ এক্স বার, হ্যাঁ রাইট। আর এমনিতে নরমাল যে এভারেজ সেটা হচ্ছে জাস্ট আপনি এনপিভি কে যদি করেন। কিন্তু এখানে তো আমরা এক্সপেক্টেড ভ্যালুকেই বলছি, এভারেজ বলছি, তাই না? ওয়েটেড এভারেজ সিঙ্গেল একটা এভারেজ ভ্যালু, তাই না? এই যে ফার্স্টে আসে এক্সপেক্টেড ভ্যালুকে আমরা কি ধরছি এখানে? এভারেজ, তাই না? সিঙ্গেল ওয়েটেড ফর্মুলা ঠিকই আছে স্যার। ফর্মুলা ঠিক আছে, রাইট। ফর্মুলা ঠিক আছে, আপনার ইয়েও ঠিক আছে, ভ্যালু ঠিক আছে। স্যার এটার কি কোনো অল্টারনেটিভ ফর্মুলা আছে? কোনটার? স্যার আমরা এটা যেটা এখন করলাম। এটাই অনেক সহজ ফর্মুলা, অল্টারনেটিভ আবার কি চান? আরে এত সহজ জিনিস থাকবে না এক্সামে, থাকবে তো এই যে এইগুলো পাবেন, এই যে দেখতে পাচ্ছেন, এইরকম ডিসিশন ট্রি রাখতে হবে। এটা জাস্ট ফান্ডামেন্টাল, আমরা শুরুতে একটু আলোচনা করে নিচ্ছি। এই যে এরকম ডিসিশন ট্রি করতে হবে। এইগুলো অত টাফ না, কনসেপ্ট ক্লিয়ার থাকলে এগুলো দিয়ে আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, তারপর আসলে কি হবে, পারবেন এগুলো। তো এরা ফর্মুলায় কিন্তু একটা কাজ বিকল্প হিসেবে নিচ্ছে, যে এন এর ভ্যালুটা কিন্তু ইয়ে করে না এরা, খেয়াল করছেন? প্রবাবিলিটি টেন লাগে না স্যার? হ্যাঁ এই জন্যই, হ্যাঁ প্রবাবিলিটিকে তারা অল্টারনেটিভ হিসেবে নিচ্ছে, কারণ প্রবাবিলিটি দিয়ে তারা এন এর কাজটা চালাই দিচ্ছে। আর যেই কারণে আপনার এই যে এইটার নরমাল যে এভারেজটা এই কারণে নেয়। সো তাহলে আমরা ডিসিশনটা নেব কি দেখে, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিভি, কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন যত বেশি হবে সেই প্রজেক্ট কি হবে তত বেশি অ্যাভয়েডেবল, রিস্কি হবে, তাই না? রিস্কি হবে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেমন মেজারমেন্ট এটা জানেন আপনারা? অ্যাবসলিউট নাকি রিলেটিভ? রিলেটিভ স্যার মনে হয়। অ্যাবসলিউট। দুই রকম বললেন। আচ্ছা ক্যালকুলেশনের সমস্যা আছে কারো ক্যালকুলেশন নিয়ে?
না স্যার সমস্যা নেই। ওকে, এই অনেক সহজ জিনিস এগুলো। আচ্ছা, যেমন আমি একটু সহজ এক্সাম্পল দিই, প্রফিট, নেট প্রফিট বা গ্রস প্রফিট, এটা কি অ্যাবসলিউট প্রফিট মেজার করে নাকি রিলেটিভ? স্যার অ্যাবসলিউট স্যার, নেট প্রফিট। আর তার রিলেটিভ মেজারমেন্ট কোনটা? যেমন আর্নিং পার শেয়ার, প্রাইস আর্নিং রেশিও, গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও, এগুলো কি রিলেটিভ স্যার। রিলেটিভ। রিলেটিভ মেজারমেন্ট গুলো কি করে? শুধু একটা ফ্যাক্টর অ্যাবসলিউটলি মেজার করে না, কি করে? অনেকগুলো ভেরিয়েশন। রাইট, আরেকটা ফ্যাক্টরের সাথে রিলেট করে। যেমন শুধু প্রফিট না, প্রফিট দেখলে তো মনে করেন যার ক্যাপিটাল বেশি তার তো প্রফিট অ্যাবসলিউটলি বেশি হবে, তাই না? সো একটা কোম্পানির প্রফিট আছে 1000 কোটি টাকা, আর একটা কোম্পানির প্রফিট আছে 2000 কোটি টাকা। সো প্রফিটের দিকে আমরা, সরি ক্যাপিটাল, একটা কোম্পানির ক্যাপিটাল 1000 কোটি আর একটা কোম্পানির ক্যাপিটাল 2000 কোটি। যদি আমরা বলি শুধু নেট প্রফিট যদি দেখি, এটা নেট প্রফিট দেখলাম 400 কোটি টাকা, ওটা দেখলাম মনে করেন 600 কোটি, 500 বা 600 ধরলাম, 600। তাহলে আমরা কিন্তু অ্যাবসলিউট ফিগার দেখলে কি বলবো? যে আমি ক্যাপিটাল দেখি নাই, শুধু প্রফিট দেখছি, তাহলে কি বলবো? এই কোম্পানিটা বেটার, কারণ এর প্রফিট বেশি। কিন্তু যদি পার্সেন্ট তখন কি দেখবো? এর প্রফিট যেখানে 40%, ওর প্রফিট সেখানে কত পার্সেন্ট? 30%। 30%। এইটা হচ্ছে রিলেশন করলাম, আমি প্রফিটকে ক্যাপিটালের সাথে কি করলাম? রিলেট করলাম। এটাকে বলা হয় রিলেটিভ মেজার্স। তো এখানে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে একটা অ্যাবসলিউট মেজারমেন্ট, রিলেটিভ যেটা আমরা বলি সেটাকে কি বলি? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বা সিভি যেটাকে আমরা বলি। এইটা আমরা করতে গেলে কি করি? আমরা শুধু ইয়াটাই দেখি না, এক্সপেক্টেড ভ্যালু দেখি না, বরং তার সাথে রিলেটেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শুধু দেখি না, আমরা ইয়ে সহ দেখি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে সাথে তার এভারেজটাও আমরা দেখি, যার যেমন মেইন ভ্যালু সেভাবে আমরা কনসিডার মানে অ্যাডজাস্ট করে নিই। তো এইটা নিয়ে একটা অঙ্ক দেওয়া আছে, এক্সাম্পল 2 না 2 তে নাই, সিভি নিয়ে কোন অঙ্ক আছে? সিভি কে খুব বেশি পাত্তা দেয় না এরা, একটা ইলাস্ট্রেশন থাকতে পারে। সিভি নিয়ে কোন এক্সাম্পল, না সিভি নিয়ে ওরা কোনো এক্সাম্পল দেয় নাই। তার মানে এই পর্যন্ত রাখছে ডিসকাশনটা, এইচডি দিয়ে তারা খুশি। এখন আসেন আমরা মেইন এর দিকে আগাই যাই, অর্থাৎ আমাদের যে ডিসিশন ট্রির দিকে আমরা যাব। পে অফ টেবিল কিভাবে তৈরি করবেন? পে অফ টেবলস এন্ড ডিসিশন ক্রাইটেরিয়া কিভাবে সেট করবেন? So pay up টেবিলটা কি দেখেন এখানে, two-way data tables are used to present interrelated data in an easy and understood manner. এখানে যদি আমরা দেখেন, যদি সেলিং প্রাইস আমাদের ভ্যারি করে, যেমন আমরা যদি একটা স্থির করতে পারছি না যে আমাদের সেলিং প্রাইস 40 হতে পারে, আবার 50 হতে পারে, ডিপেন্ডিং অন মার্কেট কন্ডিশন। আবার আর একটা কস্ট এমন হতে পারে, যেমন এখানে একটা কস্ট বলছে যে ভেরিয়েবল কস্ট আমার 20 হতে পারে পার ইউনিট, 30 কেন? কারণ আমি বুঝতে পারছি না এখন আসলে কত হতে পারে। তা কোম্পানি কি কারণে বলছে দেখেন, ওয়েজ নেগোসিয়েশন কারেন্টলি টেকিং প্লেস। তাহলে যদি আপনি এমপ্লয়ীদের সাথে ওয়ার্কারদের সাথে ওয়েজ নেগোসিয়েশন করে কমায় রাখতে পারেন 20 থাকবে, যদি না কমাইতে পারেন 30 হয়ে যাবে। সো এক্ষেত্রে একটা ডিসিশন একটা পয়েন্টে নাই, অর্থাৎ এখানে ডিফার করছে, বেশ কয়েকটা অপশন এখানে অ্যাভেলেবেল। সো তখন যদি আপনাকে পে অফ টেবিল তৈরি করতে বলে, তখন আপনি কিভাবে পে অফ টেবিলটা তৈরি করবেন? এখানে দেখেন আপনার পে অফ পাওয়ার সম্ভাবনা আপনার কত। এখানে সেলিং প্রাইস 40 হতে পারে, 50 হতে পারে, আবার আপনার ভেরিয়েবল কস্ট যেটা বলছে প্রোডাকশন কস্ট 20 হতে পারে, 30 হতে পারে। সো পে অফটা কিভাবে করবেন? যদি আপনি 40 করে বিক্রি করেন আর কস্ট যদি 20 হয়, তাহলে কন্ট্রিবিউশন কত হবে? 20। আচ্ছা, আবার যদি সেলিং প্রাইস 40 হয়, কস্ট যদি 30 হয়ে যায়, তখন আপনার কন্ট্রিবিউশন থাকবে 10। তাহলে এইটা হলে কি হবে? আমরা একটা ডেভেলপ করে ফেললাম পে অফটা কত হতে পারে। সেকেন্ড, এখন আসেন যদি 50, তাহলে আমরা কি করতাম? যদি সেলস করতে পারি 50 তে এবং ভেরিয়েবল কস্ট যদি হয় 20, তাহলে আমাদের প্রফিট হবে কত? 30 টাকা।
আবার যদি সেলস করতে পারি 50 করে আর যদি আমাদের কস্ট পড়ে 30 করে তাহলে প্রফিট হবে কত? $20। এই জাস্ট এই টেবিলটা আমরা ডেভেলপ করা শিখলাম, যেটা আমরা সামনের দিকে এক্সপ্যান্ড করব। স্যার এটা এই তো টেবিলটা প্রফিট টেবিল না স্যার? এই প্রফিট টেবিল পে অফ টেবিল একই, পে অফ মানে তো প্রফিট। জি জি। এইটাকে এখন আমরা একটা সুন্দর এক্সাম্পল দিয়ে কাজে লাগাই, যেখানে এই এক্সাম্পলটা দিয়ে আমরা কি করব, ম্যাক্সিমিন, ম্যাক্সিম্যাক্স, মিনিম্যাক্স সবগুলো বের করা শিখবো। এবং এখান থেকে আমরা এই 3 ধরনের যে রিস্ক অ্যাটিটিউড দেখলাম, রিস্ক পারসেপশন, রিস্ক নিউট্রাল, রিস্ক অ্যাভার্সার, রিস্ক সিকার, তিন ধরনের ডিসিশন আমরা এই ম্যাথটা থেকে দেখবো। তো দেখেন কিভাবে একটু নরমাল ডেটা থেকে আমরা কিভাবে এগুলো ডেভেলপ করতে পারি, প্রবাবিলিটি কিভাবে আমরা বের করে নিতে পারি, পে অফটা কিভাবে বের করতে পারি, এটা আমরা দেখবো। পে অফটা এখানে দেওয়া আছে যদিও। Geoffrey Ramsbottom runs a kitchen that provides food for various canteens throughout a large organization. A particular salad is sold to the canteen for $10 and cost $8. বুঝতে পারছেন যে $10 করে বিক্রি করে $8 করে কস্ট হয়, সো কন্ট্রিবিউশন থাকবে 2 করে, তাই না? Based upon past demands, it is expected that ওভার এক্সপেরিয়েন্স দিয়ে কাজ করছে। দেখেন ডিউরিং এ 250 ডেজ তারা 250 দিন রান করে। ডেইলি ডিমান্ড কতটুকু তারা তাদের এক্সপেরিয়েন্স শো করে। 25 ডেজ, এই 250 দিনের ভিতরে 25 ডেজ তারা দেখছে 40টা করে সালাদ দিতে প্রয়োজন হয়, মানে 40 সালাদ। 50 ডেজ তারা দেখছে 50 সালাদের প্রয়োজন হয়। 100 ডেজ তারা দেখছে 60 সালাদের প্রয়োজন হয়। 75 ডেজ তারা দেখছে যে ডিমান্ড হচ্ছে 70 সালাদ। তাহলে ডেজ গুলো আপনি সবগুলো একসাথে করেন, পেয়ে যাবেন হচ্ছে 250 ডেজ টোটাল। এটা এদিকে চলে আসবে, টোটাল হচ্ছে 250 ডেজ। আর কত দিনে কি পরিমাণ ডিমান্ড শো করে সেটা তারা এক্সপেরিয়েন্স থেকে বের করছে। এখন প্রবাবিলিটি বের করতে হলে আপনারা পারবেন সহজেই। এই যে 25 ডেজ ডিভাইডেড বাই 250 ডেজ, মানে এই আউটকামটা হওয়ার টোটাল ডেজ এর ভিতরে, টোটাল আউটকামের ভিতরে আউটকামের পার্টিকুলার আউটকামটার পসিবিলিটি বা কত, প্রবাবিলিটি কত। সো 25 এ যদি আপনি 250 দিয়ে ডিভাইড করেন তাহলে আপনি পাবেন যে এই 40টা সালাদের ডিমান্ড হওয়ার সম্ভাবনা 10%। বোঝা যায় এটা? Probability of demand 40, 25 days divided by 250 days, 0.10. Clear? জি স্যার, ক্লিয়ার। স্যার তাহলে পরের গুলো পারবেন। তো এই ক্ষেত্রে 50/250, এখানে 100/250, এখানে 75/250। সো এইভাবে সবগুলোর প্রবাবিলিটি ওরা বের করে নিচ্ছে। প্রবাবিলিটি অফ ডিমান্ড 52.2, এটা হচ্ছে 0.4, এটা হচ্ছে 0.3, সব মিলে আপনার অবশ্যই 1.00 হবে। আর যদি 40 সালাদ বিক্রি হয়, দেখেন আমরা পে অফ টেবিলটা এইভাবে ডেভেলপ সাজাই নেব। এখানে ডিমান্ড আর এখানে সাপ্লাই। এটা অনেক সহজ জিনিস, আপনারা পারবেন। পে অফ টেবিলটা কিভাবে ডেভেলপ করবেন ওই তথ্যটুকু যেটুকু পাইলাম তার উপর ভিত্তি করে। এখন আপনারা বলেন যে ডিমান্ড আছে 40টা, আপনি সাপ্লাই দিলেন 40টা, তাহলে প্রফিট হবে কত? এই জিরো কেন? একটা সালাদের প্রফিট কত করে? $2, তাই না? আপনার ডিমান্ড আছে 40টা, অর্থাৎ কাস্টমাররা চাচ্ছে 40টা, আপনি তৈরিও করছেন 40টা, বিক্রি করছেন 40টা। 80 টাকা স্যার। 40টা কত হবে? 2 করে প্রফিট হলে 80 হবে না? 80। বোঝা গেছে এটা? আর প্রবাবিলিটি তো আমাদের দেওয়া আছে, আমরা তো বের করে নিলাম যে 40টা সালাদ বিক্রি হওয়ার সম্ভাবনা 10%, 50টার 20, 40, 30, এই যে 10, 20, 40, 30, এটা আমরা বের করে নিলাম ক্যালকুলেশন করে ডেজ দিয়ে। আর এটা 80 তো 80 ক্লিয়ার হবে না? কোশ্চেন আছে? তো 80 কি হবে স্যার? আরেকবার একটু বলবেন স্যার। আপনার পার সালাদে প্রফিট হয় কত করে? 2 টাকা করে। এই যে দেওয়া আছে কোশ্চেন, আপনাকে বের করতে হবে না। বিক্রি করেন 10 করে, কস্ট হয় 8। স্যার বুঝতে পারছি স্যার। 2 করে প্রফিট হয়। তাহলে আপনি যদি $40 ডিমান্ড থাকে এবং আপনি 40টাই সাপ্লাই দেন জাস্ট, তাহলে আপনার 40টা বিক্রি হয়ে গেছে, 40টাই কাস্টমার চাচ্ছে, আপনি তৈরি করছেন 40টা, তাহলে আপনার প্রফিট হবে কত? 80। ক্লিয়ার? জি স্যার।
এখন মনে করেন আপনি সাপ্লাই দিচ্ছেন 40টা, ওকে, এখন ডিমান্ড আছে 50টা, তবু আপনার প্রফিট কত থাকবে? ঠিক টাকাই থাকবে। 80 থাকবে, কারণ আপনি 40টার বেশি সাপ্লাই দিতে পারেন না। যদি না পারেন তাহলে আপনার কি হবে? 40টা থেকে 80 লাভ। ডিমান্ড বেশি হলে তোমার সমস্যা নেই, ডিমান্ড বেশি হয়েছে আমি দিতে পারিনি, আমার প্রফিট 80 থাকবে। বাট এখন আসেন যে আপনি 40টা সালাদ ডিমান্ড কাস্টমার কিনতে যাচ্ছে, কিন্তু আপনি তৈরি করে ফেলছেন কয়টা? 50টা। তাহলে 10টা কি হয়ে যাবে? লস নষ্ট হয়ে যাবে। তো 10টা যদি নষ্ট হয়, এক একটা তৈরি করতে খরচ কত করে হয়? 8 টাকা 40 টাকা 40 0 একটা তৈরি করতে কত খরচ হয়? $8 করে পড়ে। $8 করে। তো আপনি 40টা বিক্রি করে 80 লাভ হয়েছে, আর 10টা ফেলে দেওয়া লাগছে 8 করে, 8 10 80, প্রফিট হয়ে যাবে কত? 0। এটা আমি দুই ভাবে বোঝাবো, বুঝছেন কি? সিম্পলি বুঝছেন এটা? আর এক ভাবে বলি যদি না বুঝেন, আপনি তৈরি করছেন 50টা, প্রত্যেকটা তৈরি করতে কত করে খরচ হয় বলেন? 8 টাকা $8। তাহলে মোট কত খরচ হবে? 40 $400, 400 তাই না? জি স্যার আচ্ছা, বিক্রি করছেন কয়টা? 40 টাকা 400 ম্যাট্রিক্স আকারে সাজাইছে, ম্যাট্রিক্স আকারে সাজাইছে আর কি, ম্যাট্রিক্সের মতো এটা। তাহলে প্রতিটা বিক্রি করেন 10 করে, তাহলে কত দিয়ে বিক্রি করছেন? 400 আপনার খরচও হয়েছে 400, আপনি বিক্রি করছেন 400, আপনার কি আয় ব্যয় সমান? তাহলে প্রফিট কত হবে? 0 স্যার। 0। এখন মনে করেন আপনি তৈরি করছেন 60টা আর বিক্রি করছেন 40টা, নষ্ট হয়ে যাবে কয়টা? 20 টাকা 20টা নষ্ট হবে। 20টা। তাহলে আপনার প্রফিট তো হবে না, ওটা কি হবে? লস হয়ে যাবে লস হয়ে যাবে। আর 160 টাকা আর দুটো 400 আপনি দুই ভাবে ক্যালকুলেশন করতে পারেন, এইভাবে করতে পারেন যে আমি 40টা বিক্রি করে $80 লাভ হলো, আর 20টা যে ফেলে দিব তাতে আমার $160 লস হবে। লস তাহলে 80 থেকে 160 বাদ দিলে -80। আর একভাবে করতে পারেন, সেটা হচ্ছে যে 400তে বিক্রি করবো কিন্তু তৈরি করতে লাগবে 6 48, 480, তাহলে আমার খরচ বেশি আসে। ক্লিয়ার? দুই ভাবে করতে পারেন। আর 70টা তৈরি করলে কি হবে দেখেন, এটা দিয়ে বুঝতে পারেন। 40টা বিক্রি হবে, আপনার $80 লাভ হবে, আর 30টা ফেলে দিতে হবে, 3 8 24, 240 লস হবে। তাহলে 80 থেকে 240 মাইনাস ফেলে 160 আপনার নেগেটিভ। আর একভাবে করতে পারেন, 40টাতে বিক্রি করবেন 400 দিয়ে, 70টা তৈরি করতে পারেন 8 করে লাগবে, তাহলে 27টা 56, 560। আপনার কস্ট হচ্ছে 560 আর রেভিনিউ হচ্ছে আপনার 400, তাহলে নেগেটিভ 160 লস। দুই ভাবে করতে পারেন। ক্লিয়ার? তাহলে এই ম্যাট্রিক্সটা যদি পারেন, এই রুটটা যদি পারেন, তাহলে পরের রুটটাও পারবেন না? ডিমান্ড 50টা, তৈরি করছেন বিক্রি করছেন 40টা, কাজেই $80 লাভ থাকবে, কারণ আমি দিতে পারি নাই, আমার লস নাই, কিন্তু কাস্টমার ঘুরে গেছে, বাট আমার প্রফিট 40টা বিক্রি করে 80 হয়েছে। এখানে ডিমান্ডও 50, সাপ্লাইও 50, প্রতিটা 2 টাকা করে লাভ, আপনার হচ্ছে $100 লাভ হবে, $2 করে। আর এখানে প্রবাবিলিটিটা অ্যাপ্লিকেশন নাই না, অ্যাপ্লিকেশন পরে যখন আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করব তখন, এখানে না, নিচে দেখেন। এখানে আগে পে অফটা আমরা বের করেছি, পে অফ, হ্যাঁ, পে অফটা জাস্ট প্রফিটটা, হ্যাঁ। আচ্ছা, যেখানে আপনি 50টা সালাদ বিক্রি করছেন, ডিমান্ড আছে 60টা তৈরি করলে আপনার 20 লস কিভাবে হলো, বুঝছেন তো এটা? কি একদম বলেন তো 20 কিভাবে হলো? পে অফ 50 2 টাকা করে 100 টাকা, আর ওদিকে আমার 10টা চলে গেল $80 লস হয়েছে, 80 টাকা $80 ফেলে দেওয়া লাগে, তাই তো? 100 মাইনাস 80 20 প্রফিট 20 টিকলো, রাইট। আর টোটাল অ্যাপ্রোচও পারবেন, তাই না? বিক্রি করলো 500তে, আর হচ্ছে কস্ট হচ্ছে 6 48, 480, এইভাবে হবে। আশা রাখি এটা সবাই পারবেন না সবাই? পারা যাবে টেবিলটা? ওকে, এখন আসেন পারা যায়। কোশ্চেন Okay, ছিল, বলেন। আমরা তো জানি যে যখন আসলে আমাদের ডিমান্ড থাকে বাট আমরা সাপ্লাই দিতে না পারি, তখন সেখানে একটা কস্ট হয় যেটাকে আমরা স্টক আউট কস্ট বলে থাকি। বাট এখানে পে অফ টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা প্রত্যেকটা জায়গাতেই
সালাদের এখানে আমরা ধরে নিলাম যে 80 করে প্রফিট, বাট স্যার সেই কনসেপ্টটাকে কি এখানে আপনি যেটা বলেন সেটাকে রিগ্রেট বলে, এরা রিগ্রেট, অপরচুনিটি লস্ট বা অপরচুনিটি কস্ট বা স্টক আউট কস্ট, এটা তো জি স্যার মানে এটা পাবেন আপনি এখানে পাবেন, আপনি আপনার সাথে আমি একমত, এটা আপনি পাবেন হচ্ছে এইখানে, এই যে এখানে পাবেন, সামনের দিকে পাবেন, এটাকে রিগ্রেট বলে ওরা। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এটা পাবেন সামনের দিকে, যখন আমরা দেখবো যে আমার ডিমান্ড আছে 50টা সালাদের, কিন্তু আমি দিতে পারছি কয়টা? 40টা 40টা, আমি দিতে পারলাম না কয়টা? স্যার আমরা আরো 10টা সালাদ এখানে মিস কত করলাম। করে লাভ করতে পারতাম? আমরা এখানে আরো $2 করে $2 যদি হয় $40 আমরা এখানে সরি $20 আর করতে পারতাম। এটা আমরা রিগ্রেটে পাবো, হ্যাঁ, রিগ্রেট টেবিল যখন করবো। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। সো এখানে দেখেন এক্সপেক্টেড ভ্যালু যদি আমরা করি, তাহলে যদি আমরা 40টা সালাদের করি এক্সপেক্টেড ভ্যালু, যদি আমরা 40টা সাপ্লাই দিই তাহলে কি হবে দেখেন, সাপ্লাই দিচ্ছি 40টা, তাহলে কি হবে 80.1, বুঝতে পারছেন 40 তো আপনার ওই 80 থাকবে, কারণ 80 মাল্টিপ্লাইড বাই 0.10 প্লাস 80 মাল্টিপ্লাইড বাই 20 প্লাস 80 মাল্টিপ্লাইড বাই 0.4 প্লাস 80 মাল্টিপ্লাইড, মানে যোগ করলে তো সে বলতে 1ই হয়ে যাবে, তাই না? 1 এর সাথে 80 যোগ করলে মাল্টিপ্লাই করলে কত হবে? 80 থাকবে। এটা বুঝতে পারছেন এক্সপেক্টেড ভ্যালু? হ্যাঁ পারছি স্যার। ওকে, আবার 50 সালাদ যখন দেবো তখন হচ্ছে আমার 0 সাথে 0.10 মাল্টিপ্লাই করলে যা তাই থাকে, 0 হয়ে যায়। আর 100 এর সাথে আমার 100 পে অফ হওয়ার সম্ভাবনা 20%, 100 পে অফ সম্ভাবনা 40%, 100 পে অফ সম্ভাবনা 30%। তো এগুলো যদি আমরা কনসিডার করি তাহলে এক্সপেক্টেড ভ্যালু হবে 90। একইভাবে যদি আমরা করি এখানে নেগেটিভ হওয়ার সম্ভাবনা 10%, 60টা যদি আমরা সালাদ সাপ্লাই দিই তৈরি করি, 20 পজিটিভ পে অফ হওয়ার সম্ভাবনা 20, 120 হওয়ার সম্ভাবনা 40, 120 হওয়ার সম্ভাবনা 30। সো এখানে আমার হচ্ছে 80। তাহলে যাকে আমরা বললাম রিস্ক নিউট্রাল, এই যে এখানে যে টার্মটা রিস্ক নিউট্রাল যে করতে চাই, সে কিন্তু এক্সপেক্টেড ভ্যালুর বেসিসে ডিসিশন নেবে, যেখানে এক্সপেক্টেড ভ্যালু ম্যাক্সিমাম। যিনি রিস্ক নিউট্রাল, যিনি কি করতে চাই, রিস্কটাকে মিনিমাইজ করতে চাই, বা রিস্ক নিতে চায় না, রিস্ক অ্যাভয়েডও করতে চায় না, রিস্কটাকে ভ্যানিশ করতে চায়, রিস্কের ইফেক্টটাকে। সমস্ত অবজারভেশন গুলো সে দেখলো যে আমি যদি 50 সালাদ সাপ্লাই দিই তাহলে আমার এক্সপেক্টেড হলো হাইয়েস্ট 80, 90, 80, 30. So on the basis of expected value, the best strategy would be to supply 50 salad and gain an expected value of 90. Clear? জি স্যার। এখন এইটাকে আমরা অনেকগুলো ক্ষেত্রে অ্যাপ্লাই করব সামনের দিকে, যে আমরা বললাম না ম্যাক্সিম্যাক্স, ম্যাক্সিমিন, মিনিম্যাক্স, রিগ্রেট সহ যে আচ্ছা একটু ডিস্টার্ব হতেছিল অডিও সিস্টেমে, এখন শোনা যাচ্ছে? ওকে, আমি বলি নাই কিছু। স্যার আমার কোশ্চেন ছিল যে হ্যাঁ বলো। 40 সালাদ সাপ্লাইয়ের ক্ষেত্রে প্রতিটা স্টেজে $80 করে হারাই গেলেন তো, আবার আসেন। অবুল বাসা সাহেব হারাই গেছেন তো। হ্যাঁ জি স্যার। হ্যাঁ বলেন, এবার বলেন, আমরা শুনতে পাইনি, কেন বলতেছিলেন? বলছিলাম যে 40 সালাদের ক্ষেত্রে প্রতিটা ইস্যুতে আমরা দেখছি যে $80 করে প্রফিট হচ্ছে। এটা নিয়ে আপনার এক্সপ্লেনেশন দরকার, তাই তো? জি স্যার, একটু আরেকবার স্যার মিস হ্যাঁ, করছি। রিগ্রেটটা কিন্তু আমরা বলে ফেলছি, উনি যেটা বলছিল রিগ্রেটটা। আপনি বলেন, আপনার কোম্পানি তৈরি করছে 40টা, ঠিক আছে? জি জি। প্রতিটা তৈরি করতে হয় খরচ হয় $8, আপনি বিক্রি করেন $10 করে, লাভ হবে কত করে?
লাভ হবে $2 স্যার। ওকে, তো আপনার যদি কাস্টমার 40টা কিনে আপনার লাভ হবে কত? লাভ হবে 40টায় $80 স্যার। 80। কারণ আপনার কাস্টমার চাচ্ছে 50টা, আপনার কাছে আছে 40টা, আপনার লাভ হবে কত? জি স্যার, লাভ হবে 80। তো কাস্টমার যাই স্যার, আপনার কাছে তো নাই, আপনি তো লাভ তো বাড়াইতে পারবেন না, পারবেন? জি স্যার, জি স্যার, বুঝছি। এইটা কিন্তু আপনি যে সুযোগ হারাচ্ছেন সেটা আমরা এখানে কনসিডার করবো না, কারণ এটা পে অফ টেবিল, তো ওটা আমরা রিগ্রেট টেবিলে দেখবো যে আমরা রিগ্রেট, বুঝছেন তো, রিগ্রেট মানে আপনার কষ্ট পেয়েছেন কতটুকু, ওই টেবিলে আমরা দেখবো। আচ্ছা, আর যদি কোনো কোশ্চেন না থাকে আমরা এই টেবিলটা আবার কয়েকবার দেখবো সামনের দিকে গিয়ে, কিন্তু তার আগে হচ্ছে আমরা এই যে টেবিলটা সালাদের অঙ্কটা অনেকবার পাবেন আপনারা, তার আগে আমরা আরেকটা এক্সাম্পল দেখে আসি একই রকম এই ধরনের এক্সপেক্টেড ভ্যালু দিয়ে। মিসেস ম্যারি উনি ম্যাগাজিনের বিজনেস করতে যাচ্ছেন, যে ম্যাগাজিনে লোকাল সেকেন্ড হ্যান্ড গুডস এর অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, উইকলি ম্যাগাজিন। একটা ম্যাগাজিন তার কিনতে খরচ হবে হচ্ছে, উনি আসলে চাচ্ছে যে কতটুকু স্টোর করা যাবে উইকলি, সেটা ডিসিশনটা চাচ্ছে। একটা ম্যাগাজিন তার বাই করতে খরচ হয় 50 সেন্ট, সে বিক্রি করে 25 সেন্টে, মোটামুটি 10 সেন্ট তার হচ্ছে থাকে কন্ট্রিবিউশন বা প্রফিট যাই বলেন। At the end of each week, unsold magazines are obsolete and have no value. আপনারা জানেন হয়তো বা কেজি দরে বিক্রি হয়, এখানে আমাদের নো ভ্যালু বলছে, আমরা ধরে নিলাম নো ভ্যালু। আগেরটার মতো যেমন সালাদটা ফেলে দিতে হয়, কারণ একদিনের সালাদ 4 দিন 5 দিন পরে চালাইতে পারবেন না। সো এটাও তাই বলছে যে জিরো। যদি জিরো নয় তাহলে এখানে এই ডিসিশনে এই টেকনিক আমরা ইউজ করতে পারবো না। তার এস্টিমেট দেখেন, সে যদি এস্টিমেট করছে যে তার উইকলি 10টা বিক্রি হওয়ার সম্ভাবনা 20%, 15 ম্যাগাজিন বিক্রি হওয়ার সম্ভাবনা 55%, এটা হাইয়েস্ট, 20 বিক্রি হওয়ার সম্ভাবনা 25%, এইভাবে সে প্রবাবিলিটি ডেভেলপ করছে। এখন আপনাকে এক্সপেক্টেড ভ্যালু বের করতে বলছে। আপনারা বুঝতে পারছেন, জাস্ট ডিমান্ডকে আপনি যদি প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাই করে সবগুলো যোগ করে দেন, তাহলে আপনি একটা এভারেজ এক্সপেক্টেড ভ্যালু পেয়ে যাবেন, যেটা কারোরই অজানা নাই। যে এটা তো সবাই বুঝছেন, তাই না? জি স্যার। এটা বোঝার কথা সবাই, যার যার ডিমান্ডকে তার তার প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাই। এবং এটাও আমরা আগে বলে ফেলছি 10 সেন্ট করে লাভ হয়, আর যদি ফেলে দিতে হয় তাহলে জিরো। পে অফ টেবিলটা আমরা কিভাবে করবো দেখেন, এটা আগে পরে করছে, আপনার আগে পরে আগের মতোই করতে পারেন। আগে যেখানে সালাদের ক্ষেত্রে আগে দিছিল ডিমান্ড তারপরে প্রবাবিলিটি, এখানে আগে প্রবাবিলিটি পরে ডিমান্ড, তাতে কোনো আসে যায় না, কারণ মাল্টিপ্লাই করলে 5 কে 6 দিয়ে গুণ করলে যায়, 6 কে 5 দিয়ে গুণ করলে তাই হয়। এটা আপনারা খুব ভালো করে জানেন। সো এটা ফার্স্ট কলাম সেকেন্ড কলাম করতে পারেন। পে অফ টেবিলটা বোঝা যায় কিনা দেখেন, স্যার এখানে এখানে তো 100 সাপ্লাইয়ের কথা বলে নাই, তাহলে কি আমরা সাপ্লাই 10, 15, 20 ধরবো স্যার? এই যে সাপ্লাই, হ্যাঁ আচ্ছা, সেম সাপ্লাই, সেম হ্যাঁ সাপ্লাই সেম, এখানে তো সেমই ধরছিলাম তাই না, সেম 10, 15, 20। এখন তো বুঝতে পারছেন কেন 100, বুঝতে পারছেন না? এই পে অফ গুলো বোঝা যায়, বলবো আমি নাকি এমনি বুঝতে পারছেন? এখানে দেখেন 10টা ম্যাগাজিন যদি বিক্রি করতে চাই, সেই স্টকে রাখতে চাই এবং বিক্রি করে, এখানে ডিমান্ডও 10টা, তাহলে প্রত্যেকটাই লাভ হয় কত করে, 10 সেন্ট করে, তাহলে 10টাতে প্রফিট হবে 100 সেন্ট। কারণ ডিমান্ড যদি বেশি থাকে তাহলেও কিছু করার নাই, কারণ আমার কাছে 10টার বেশি আমি স্টকও করে নিয়ে আমি সাপ্লাই দিতে পারছি না, তাহলে আমার প্রফিট 100ই থাকবে, ঠিক আগেরটার মতো, সালাদটার মতো। আর 15 যদি আপনি রাখেন, সেক্ষেত্রে যদি আপনার ডিমান্ড হয় 10টার, বিক্রি হয় 10টা, তাহলে 10টা বিক্রি করলে তো আপনি জানেন 100 লাভ হবে, কিন্তু আপনাকে 5টা অবসোলেট, নো ভ্যালু, 5টা ফেলে দিতে হবে। তো 5টা কত করে কিনছেন আপনি, আমাদের অঙ্ক বলছে 5টা কিনছেন আপনি 15 সেন্ট করে, 5 15 75 সেন্ট আপনার লস হবে। তো 100 থেকে 75 বাদ গেলে আপনার প্রফিট টিকবে হচ্ছে, পে অফ টিকবে 25 বোঝা যায়? হ্যাঁ স্যার। সিমিলারলি যদি আপনি 15টাই বিক্রি করতে পারেন, তাহলে 10 সেন্ট করে লাভ থাকবে 150। এইভাবে আমরা এটা বের করে ফেলতে পারি। আর আরেকবার যেটা আমরা নিচে যে এইগুলো করলাম ক্যালকুলেশনটা,
এইটা এবার ওরা দেখায় নাই, না দেখায় করছে কি সরাসরি যে নিজে লিখে দিচ্ছে। করা যাবে না? এক্সপেক্টেড হলো বের করা যাবে না? যাবে। তাহলে হাইয়েস্ট এক্সপেক্টেড হলো কোন ক্ষেত্রে আসছে? 15 ম্যাগাজিনস। তাহলে 15 ম্যাগাজিনের ক্ষেত্রে। So conclusion, the strategy which gives the highest expected value is to stock 15 magazine each week. এটাই। তো ওয়ার্কিংস তো আমরা না দিলে ওয়ার্কিংস তো আমরা পারবো। এই যে কোনো কোশ্চেন করতে পারেন এখানে। আশা রাখি আগেরটা পারলে এটাও পারবে। এখন আসেন আমরা তিনটা কনসেপ্ট নিয়ে কথা বলি, যেটা আমরা একটু আগে বলতে গেলাম। একটা হচ্ছে ম্যাক্সিম্যাক্স, ম্যাক্সিমিন, মিনিম্যাক্স। মিনিম্যাক্সটা রিগ্রেটের ক্ষেত্রে। তো এইটা কোন ক্ষেত্রে আমরা ইউজ করি? এটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি? যে ক্ষেত্রে আমরা সাধারণত প্রবাবিলিটি জানি না, যেটা বললাম যে আনসার্টেনটি, রিস্ক না আনসার্টেনটি, আমরা প্রবাবিলিটি বলতে পারছি না। আউটকাম জানি, প্রবাবিলিটি জানি না, আউটকামটা এস্টিমেট করতে পারছি। When probabilities are not available, there are still tools available for incorporating uncertainty into decision making. যখন আপনি প্রবাবিলিটি বা চান্স বুঝতে পারছেন না কত পার্সেন্ট সম্ভাবনা, সেক্ষেত্রেও আমরা আনসার্টেনটিকে আমরা ডিসিশন মেকিং মডেলে ইনকর্পোরেট করতে পারি, ডিল করতে পারি। কিভাবে? ম্যাক্সিমাস। These rules involve selecting the alternative that maximizes the maximum payoff, profit or reward, achievable and is suitable for decision maker. কাদের জন্য এটা অ্যাপ্লিকেবল? অপটিমিস্ট হতে হবে, যিনি চান যে, যিনি মনে করেন যে আমার বেস্টটাই ঘটবে, বেস্টটা ঘটলে বেস্ট রেজাল্টটা আমি অ্যাচিভ করতে পারবো, তার জন্য হচ্ছে ম্যাক্সিম্যাক্স। আর যিনি রিস্ক অ্যাভয়েড করতে চান তার জন্য হচ্ছে ম্যাক্সিমিন বা মিনিম্যাক্স। ম্যাক্সিমিন কি? আপনি মিনিমামটার ম্যাক্সিমামটা নেবেন। কিভাবে দেখাবো? যারা পেসিমিস্ট তাদের জন্য এটা, যারা ওয়ার্স্ট জিনিসকে অ্যাভয়েড করে। আর এইটাই আর একটা বিকল্প হচ্ছে আমি মিনিমাম পে অফ না নিয়ে বরং রিগ্রেটটা আমি মিনিমাইজ করার চেষ্টা করবো, যেটা আপনি একজন কোশ্চেন করে বললেন যে যদি আমি যে স্টক আউট হয় অথবা আমার অপরচুনিটি লস্ট করি তাহলে কি হবে। এখানে একটা রিগ্রেটটাকে আমি মিনিমাইজ করার চেষ্টা করবো। এই হচ্ছে তিনটা। সো এখন আমরা অ্যাপ্লিকেশন দেখবো যে এই তিনটা টেকনিক আমরা কিভাবে ইউজ করতে পারি আনসার্টেনটি ডিল করার জন্য। সেই আবার সালাদের ম্যাথটা আমরা দেখবো। পে অফ টেবিলটা অলরেডি আমরা জানি। এখানে যদি আমাদের বলে আমাদের যে কোনটা বেছে নেবেন, আপনারা কিভাবে করবেন দেখেন। এক্ষেত্রে ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম মিনিমাম সবই 80। এক্ষেত্রে ম্যাক্সিমাম কত? সব 100। এখানে ম্যাক্সিমাম 120। এখানে ম্যাক্সিমাম 140। তাহলে যে ম্যাক্সিম্যাক্স ফলো করবে সে হচ্ছে হাইয়েস্ট রিস্ক টেকার, সে সব থেকে ফেভারেবলটাকে কনসিডার করবে। তাহলে বলেন কোন ক্ষেত্রে তার ম্যাক্সিমাম পে আপটা হবে, হাইয়েস্ট পে আপটা কোন ক্ষেত্রে হবে? 40, 50, 60, 70 কোন সালাদের ক্ষেত্রে? 70। সে কি করবে? ম্যাক্সিমামটাকে বেছে নেবে। এটা হচ্ছে ম্যাক্সিমাস ম্যাক্সির ক্ষেত্রে। এটুকুই অঙ্ক, এটুকুই সমাধান, জাস্ট এই ডিসিশনটুকু যাচ্ছে। এখন 3 নম্বর এক্সাম্পলে এই তিনটা দিয়ে আমরা শেষ করব, ম্যাক্সিম্যাক্স, ম্যাক্সিমিন আর হচ্ছে মিনিম্যাক্স। প্রথম দুটো একদমই সহজ, এমনি পারবেন, আর শেষের একটু ঝামেলা আছে, আমি দেখাচ্ছি। এটাও খুব একটা ডিফিকাল্ট। A company choosing which of 3 new products to make, A, B or C, and has calculated likely payoffs under 3 possible scenarios 1 to 3. সেক্ষেত্রে প্রোডাক্ট A, B, C প্রোডাক্ট চুজ করলে পে আপ কত আসতে পারে। ইউজিং ম্যাক্সিম্যাক্স which product would be chosen? আপনি বুঝতে পারছেন এখানে ম্যাক্সিমাম আউটকাম কত? 50। এখানে ম্যাক্সিমাম 80। এখানে ম্যাক্সিমাম 100। তাহলে যে ম্যাক্সিম্যাক্স স্ট্র্যাটেজি ফলো করবে অর্থাৎ রিস্ক টেকার, সে কোনটা বেছে নেবে? কোন প্রোডাক্ট? প্রোডাক্ট সি। তার ধারণা সিচুয়েশন 2 দেখা দেবে, সিচুয়েশন 2 হ্যাপেন হবে এবং সিচুয়েশন 2 হ্যাপেন করলে সে 100 পে আপ পাবে। আনসারটা দেখেন, আপনারা বুঝতে পারছেন। রুবি ল্যাব থেকে ছবি তোলা, ছবিগুলো ভালো আসে। এই যে আনসারটা দেখেন,
Using Maximax, an optimist would consider the best possible outcome for each product and pick the product with the greatest potential. Here, C would be chosen with a maximum possible gain of 100. এই যে দেখেন আপনারা যেটা আগে বলে ফেলছেন 100. আবার এখানে যদি ম্যাক্সিমিন করতেন তাহলে কি হতো? দ্য পোরেস্ট পসিবল আউটকাম দেখতো, দেখার পরে এর ভিতরে যেটা ম্যাক্সিমাম সেটা নিত। পোরেস্ট বলতে দেখেন একটু বুঝতে পারে কিনা আমরা। এখানে লোয়েস্ট কোনটা হতে পারে? প্রোডাক্ট এ যদি আমরা চুজ করি, খুব খারাপও যদি অবস্থা আমাদের হয়, কত পাবো? পে অফ 20। এখানে যদি খুব বাজে অবস্থা হয় তাহলে কত পাবো? -10। এখানে যদি সবচেয়ে খারাপ অবস্থা যায় তাহলে কত পাবো? 10। তাহলে আমরা বাজে অবস্থা দেখলাম। এই তিনটা বাজে অবস্থার ভিতরে সবচেয়ে ভালো অবস্থা কোনটা? এ স্যার। তাহলে এটা আমরা নেব, এটা হচ্ছে ম্যাক্সিমিন। বোঝা যায়? বোঝা যায়? হ্যাঁ, খারাপের ভালো, রাইট? খারাপের ভালো স্যার, রাইট। Therefore, product A would be chosen, resulting in a minimum payoff of 20 compared to a minimum payoff of $10 negative or $10 positive. কারণ B এর ক্ষেত্রে নেগেটিভ 10 আর C এর ক্ষেত্রে পজিটিভ 10, কিন্তু এর ক্ষেত্রে কি পজিটিভ 20। মানে যতই খারাপ হোক আমরা খারাপের ভালোটা বেছে নেব, এটা হচ্ছে ম্যাক্সিমিন। আর যদি রিগ্রেট করতে চান তাহলে রিগ্রেট করতে পারেন, এই যে রিগ্রেট। রিগ্রেটটা কিভাবে করবেন? সালাদ এটা দিয়ে দেখতে পারেন, সালাদ ছাড়াও দেখতে পারেন। পুরো অনেক কাজ হয়ে যাবে। রিগ্রেট বের করার রুলসটা এখানে দেওয়া আছে, দেখেন। রিগ্রেট বের করার নিয়মটা হচ্ছে ম্যাক্সিমাম পে অফ থেকে বাকিগুলো মাইনাস করবেন, তাহলে রিগ্রেটটা পেয়ে যাবেন। এখানে দেখেন রিগ্রেটটা, রো ধরে আগান। অরিজিনাল পে অফ টেবিলটা আমরা আগে দেখি। এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত? এই যে এই রোতে 80, তাই না? 80। তাহলে এখানে যদি 40টা সালাদ তৈরি করি, 40টা যদি ডিমান্ড শো করে, তাহলে আমাদের রিগ্রেট, দুঃখ পাওয়ার, কষ্ট পাওয়ার কিছু আছে? না স্যার। 80 থেকে 80 মাইনাস করলে কত হবে? 0। তাহলে আমরা রিগ্রেট কি হবে? 0। ওকে, এখন আসেন ডিমান্ড আছে 40টা, তৈরি করে ফেলছেন কয়টা? 50টা। হ্যাঁ, তাহলে সাফার করবেন কত? নষ্ট হবে কয়টা? 10টা। 10টাতে তৈরি করতে প্রতিটা খরচ কত? হ্যাঁ, $80। $80। ক্লিয়ার? আবার যখন আপনি 60টা তৈরি করবেন, 40টা তো বিক্রি করলেন, নষ্ট হয়ে গেল কয়টা? 20টা। আবার যখন 70টা তৈরি করবেন, নষ্ট হয়ে যাবে কয়টা? 30টা। 3 8 24। বোঝা যায় রিগ্রেটটা? এই পাশে রিগ্রেটটা হচ্ছে নষ্ট। হ্যাঁ, ইনকামটা পাচ্ছি না, দ্যাট ইজ অপরচুনিটি লস।
এই পাশে যখন আপনি কম তৈরি করবেন, ডিমান্ড থাকবে, তখন আপনি অপরচুনিটি লস্ট করবেন। এই পাশটা আসেন, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এই 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 কোরিলেশন ম্যাট্রিক্সের এই সাইডে আসেন, যেটা আপনি বললেন অপরচুনিটি লস হচ্ছে এই পাশটাই। আপনি 40টা আছে, 40টা তৈরি করছেন 0। আপনি 40টা ডিমান্ড আছে 50টা, আপনি তৈরি করছেন হচ্ছে 40টা, তাহলে বিক্রি করতে পারবেন না কয়টা? কাস্টমার ঘুরে যাবে কয়টা? 10টার জন্য ঘুরে যাবে স্যার, 10টা। তাহলে প্রতিটা 2 করে লস করবেন, করে প্রফিট লস করব, প্রফিট সেজন্য 20। 20। ক্লিয়ার? জি স্যার। এখানে আপনি যদি 40টা তৈরি করেন, 60টা যদি ডিমান্ড থাকে, তাহলে 20টা আপনি কাস্টমার ফেরাই দিতে হবে। 2 করে লাভ করার সুযোগ ছিল, তাহলে 20টা কাস্টমারের 2 করে লাভ 40, তাহলে 40 আপনি লস মানে প্রফিট হারাচ্ছেন। আর এখানে যদি 30 জন কাস্টমার ফিরে যায়, 30টা সালাদের অর্ডার আমরা ফুলফিল না করতে পারি, তাহলে 30 যখন 60 আমরা লস করছি। বোঝা গেছে? এটা হচ্ছে অপরচুনিটি লস্ট। ক্লিয়ার? ইয়েস। ওকে, এখানেও তাই 50টা করলেন, সেক্ষেত্রে তো আপনার এই যে যদি 60টা হয় 70 হয়, তখন আপনার অপরচুনিটি লস্ট করতে। আর যখন আপনি ডিমান্ডের থেকে বেশি তৈরি করে ফেলবেন, তখন আপনার কি হবে? অপরচুনিটি লস না, তখন আপনার সরাসরি কি হবে? এটাও রিগ্রেট। সেক্ষেত্রে কি হবে? আপনার ফেলে দিতে হবে, নষ্ট হবে, ব্রেক লস, একদম সরাসরি লস। বোঝা গেছে রিগ্রেট টেবিলটা? একটু কেয়ারফুলি করতে হবে, কিন্তু দুই জায়গায় কিন্তু 2 রকম রুলস। এই জায়গায় হচ্ছে অপরচুনিটি লস চিন্তা করবেন, আর এখানে হচ্ছে আপনার কি, যেটা একদম রিয়েল লস। তাহলে এখন বলেন যে কোন অপশনে লস কম? কোন অপশনে দুঃখ কম পাবেন? বলেন, রিগ্রেট কম, কষ্ট কম। যদি আমরা 40টা সাপ্লাই দিই, 40টা সালাদ তৈরি করি, আমাদের ম্যাক্সিমাম রিগ্রেট কত? 60। এখানে যদি আমরা 50টা সালাদ তৈরি করি, তাহলে ম্যাক্সিমাম রিগ্রেট পাওয়ার সম্ভাবনা 80। আচ্ছা, এখানে যদি আমরা 60টা সালাদ তৈরি করি, 160। এখানে 70টা হলে 240। আচ্ছা, তাহলে সব থেকে কম রিগ্রেট, কম কষ্ট কোথায়? তাহলে আমরা কোনটা অ্যাকসেপ্ট করব? 40। যদি আমরা রিস্ক অ্যাভার্সার হই, যদি আমরা রং ডিসিশন অ্যাভয়েড করতে চাই, তো আমার 40টা সালাদ তৈরি করাটাই বেটার। এখানে আমার রিগ্রেট হচ্ছে সব থেকে কম। এটাকে বলা হয় মিনিম্যাক্স। মিনিম্যাক্স, হ্যাঁ, মিনিম্যাক্স। ম্যাক্সিমামটার মিনিমাম, এজন্য মিনিম্যাক্স বলছে। ম্যাক্সিমাম রিগ্রেটের যে ম্যাক্সিমাম যে রিগ্রেট গুলো হয়, সেটা আমরা বেছে নিলাম, নিয়ে তার সব থেকে মিনিমামটা করে নিলাম, এজন্য মিনিম্যাক্স বলছে। বুঝা যায়? তো সেকেন্ড কলামটা একটু বুঝাই দিবেন স্যার। 80, 0, 20, 40 এটা এখানে আসেন, আপনার ডিমান্ড মানে কাস্টমার কিনতে যাচ্ছে কত? 40টা। 40টা। আপনি তৈরি করছেন কয়টা? 50টা স্যার। 50টা। তাহলে আপনি বিক্রি করতে পারবেন কয়টা? 40টা। 40টা। ফেলে দিবেন কয়টা? 10টা। সে 10টা তৈরি করতে কত খরচ হয়েছে? আচ্ছা, ওটা ফেলে দেবেন না স্যার? কস্টটা চিন্তা করতেছি। কস্টটা এই পাশে যখন যাবেন বেশি তৈরি করবেন, তখন আপনার কস্টটা নষ্ট হচ্ছে, কস্টটা লস্ট। আচ্ছা। আর এই পাশে যখন আসবেন, তখন দেখেন রিগ্রেটটা কোথায় পাচ্ছেন। ওখানে আপনি তো কষ্ট পাচ্ছেন, রিয়েল কষ্ট, যে তৈরি করলাম ফেলে দিতে হচ্ছে, তাই না? ওয়েস্টেজ। আর এই পাশে রিগ্রেটটা কোথায়? এই পাশে আপনি তৈরি করছেন 40টা, কিন্তু কাস্টমার চাচ্ছে কয়টা? 50টা। তাহলে কাস্টমার ফেরত গেল কয়টা? পারলাম না, এটা স্যার রিগ্রেট। এটা রিগ্রেট এখানে। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। এটা দুই পাশে। ওকে, এই হচ্ছে আমাদের রিগ্রেটের কনসেপ্ট। এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে আপনারা চাইলে, স্যার এটা তো আসলে নেট লস না স্যার, 50, 60, 70 তে যেটা আমরা দেখলাম, কোনটা 80 বা 160, 240, এটা অ্যাকচুয়ালি নেট লস না। না, নেট লস না, রিগ্রেট, জাস্ট রিগ্রেট। এই জন্য ওরা রিগ্রেট বের করার একটা সহজ ফর্মুলা বলছে। আমি যে যেটা দেখালাম, এটা কিন্তু টাফ, মনে রাখা। আমি আর একটা সহজ বলি বোঝানোর জন্য, এটা বোঝানোর জন্য আমার লাগলো। সহজভাবে যদি করতেছেন, তাহলে করবেন কি, রো ধরে করবেন। কিভাবে রো ধরে করবেন? এই যে দেখেন, এখানে ম্যাক্সিমাম পে অফ কত?
ঢুকে পড়েন ভিতরে। প্রথম রোতে 240। এখানে 80 তাই না? ম্যাক্সিমাম এটা তো হ্যাঁ ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম পে আপ কত? 80 তাই না? এই রোতে ম্যাক্সিমাম পে আপ কত? 80। 80। So 80. এই ম্যাক্সিমামটা থেকে সবগুলো মাইনাস করেন। 80 মাইনাস 80 0। 80 মাইনাস 0 কত হবে? 80। আচ্ছা এখন আসেন 80 মাইনাস 80, মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে এখানে? প্লাস। 80 আর 80 কত হয়ে যাবে তখন? 160। এবার আসেন 80 থেকে 160 মাইনাস করেন, মানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে। কত হয়ে যাবে? 240। যদি সময় হাতে না থাকে তাহলে এইভাবে জোর দ্রুত করতে পারেন, প্রত্যেকটা মিলে যাবে। দেখেন এখানে দেখেন এই রোতে আসেন, সব থেকে বড় কোনটা? ম্যাক্সিমাম। 100 থেকে 80 বাদ দেন, কত হবে? -20 স্যার। আবার -20। 100 থেকে 80 বাদ দিলে -20 হয়? না স্যার 20 হবে, আমি ওই যে আগেরটা ছোট ধরছি। 20 হবে, রাইট। হ্যাঁ, আর 100 থেকে 100 মাইনাস করলে 0। 0। এই যে 0, মানে এইভাবে দেখেন একটা জাস্ট এই যে ম্যাট্রিক্স আকারে চলে যাবে 0। এরপর আসেন 100 থেকে 20 মাইনাস করলে 80। 100 থেকে 60, এটা নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কি হয়ে যাবে? এখন পজিটিভ। এইভাবে করলে আপনি ভ্যালুগুলো পেয়ে যাবেন। ক্লিয়ার? এক্সপ্লেনেশন ছাড়া প্রত্যেকটা। স্যার আরেকবার একটু বুঝাই দিবেন। আচ্ছা কেউ একজন বলেন তো, লাস্ট রোটা বলেন, লাস্ট রো বলেন। ম্যাক্সিমাম পে আপ কত? 140। তাহলে 140 থেকে কি করবো? প্রত্যেকটা বাদ দেবো। হ্যাঁ, এটা কত হবে? 140 থেকে 80 বাদ দিলে কত হবে? 60 হবে স্যার। 60 আছে? 60 দিছে পরে 140 থেকে 100 শুধু 40 থাকবে, 140 থেকে 120 শুধু 20 থাকবে, আর 140 থেকে 140 0। এবার বুঝতে পারছেন? যে বলেন বুঝেন নাই? আমরা এটা কি বের করতেছি স্যার? এটা মিনিমাম রিগ্রেট, ম্যাক্সিমাম রিগ্রেট। আমরা বের করছি রিগ্রেট, প্রত্যেকটা অপশনে কতটুকু রিগ্রেট হবে। রিগ্রেট বলতে কি বোঝায় বলেন? উপরে তো মিনিম্যাক্স রিগ্রেট রুল দেয়া আছে এখানে। মিনিম্যাক্স মানে কি? রুলসটা তো আপনি পরে অ্যাপ্লাই করবেন, আগে পে অফ টেবিল তৈরি করবেন না? ম্যাক্সিমাম রিগ্রেট মানে ম্যাক্সিমাম লস, ম্যাক্সিমাম অপরচুনিটি লস। কয়জন ক্লিয়ার না বলেন? আমার মনে হয় বেশিরভাগই ক্লিয়ার, 2-1 ছাড়া। কাস্টমারের ডিমান্ড পূরণ করার পরে যতটুকু থাকবে স্যার রিগ্রেট। দুইটা দিক থেকে রিগ্রেট হতে পারে। নাম্বার 1, যদি আপনি বেশি তৈরি করে ফেলেন তাহলে আপনি রিগ্রেট পাবেন, আবার যদি কম তৈরি করে ফেলেন তার জন্য কি হবে? অনুশোচনা। বোঝা গেছে? স্যার এখানে তো আমার টাকা লস হচ্ছে না স্যার। স্যার এগুলা বুঝছি স্যার, এই যে লাস্টে যে প্লাস মাইনাস করলেন স্যার, এই জিনিসটা বুঝি না। এটা কোনটা? ও আচ্ছা, আমি বললাম বিকল্প ওয়ে, ক্যালকুলেশনের একটা ওয়ে। এটা তো আপনার ছাড়া, কোনো ছাড়া, মানে রিগ্রেট বের করার ফর্মুলা বললাম, বাট কোনো আর্গুমেন্ট ছাড়া এটা। ঠিক আছে? আরেকবার একটু বলবেন স্যার ফর্মুলাটা? ফর্মুলাটা বলবো, কিন্তু আপনি রিগ্রেট গুলো তো বুঝছেন সব, তাই না? রিগ্রেট বুঝছি স্যার। এই পাশে হচ্ছে আপনার অপরচুনিটি লস্ট, এই পাশটাতে, আর এটা হচ্ছে কি কস্ট, রিয়েল কস্ট। হ্যাঁ, বের করার অপশন যেটা বললাম সেটা হচ্ছে যে এই হাইয়েস্ট ভ্যালু নেবেন রোতে। এই ডিমান্ড রোতে আপনি হাইয়েস্ট ভ্যালু নেবেন, যে কোনো একটা নেন, যে কোনো একটা রো তো বোঝেন না? ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো, কোনটা নেবেন বলেন? একটা দিয়ে বুঝাই দিই তাহলে শেষ করে দিই ক্লাস, টাইম পার হয়ে গেছে অলরেডি। স্যার 120 লাস্ট রোটা স্যার। আপনি কি লাস্ট রো নেবেন? কয়টা সালাদ আছে এখানে? 70টা। তো এখানে ম্যাক্সিমাম পে আপ কত?
80, 100, 120, 140 কোনটা? 140 স্যার 140 140। এটা থেকে সমস্ত ভ্যালু গুলো মাইনাস করে দেবেন, সব পিওপ গুলো, তাহলে আপনি রিগ্রেট পেয়ে যাবেন। এখান থেকে শুরু করেন আপনি 140 থেকে 140 মাইনাস করলে কত হবে? স্যার এখানে রিগ্রেট টেবিল পাওয়ার জন্য তো আমি সরাসরি করতে পারি, শুধু লগ করে করতে পারি। হ্যাঁ বলেন। 0 স্যার 140 থেকে 140 0 তারপর 140 থেকে 120 রাইট, কত হবে? 20 স্যার 20 তারপর 40 ঠিক আছে 40, হ্যাঁ তারপর এরপরে স্যার 60 ঠিক আছে। বুঝতে পারছি। তাহলে ক্যালকুলেশন আপনি কিভাবে করবেন সেটা ডিফারেন্ট ইস্যু, বাট আপনি এখন আসেন আপনি যেটা বলেন মিনিম্যাক্স করবেন রিগ্রেটটাকে। মিনিম্যাক্স বলতে কি বলছে? ম্যাক্সিমাম ভ্যালুর যে মিনিমাইজ করা, ম্যাক্সিমাম যে রিগ্রেট। এই ফার্স্ট অপশনে আপনার ম্যাক্সিমাম রিগ্রেট কত হতে পারে? 60। সেকেন্ড অপশনে ম্যাক্সিমাম রিগ্রেট হতে পারে 80। থার্ড অপশনে ম্যাক্সিমাম রিগ্রেট হতে পারে 160। ফোর্থ অপশনে ম্যাক্সিমাম রিগ্রেট হতে পারে 240। তো এই চারটা যে ম্যাক্সিমাম ভ্যালু পেলাম, তার এটাকে আমরা মিনিমাইজ করব। কোনটা সব থেকে আপনাকে কম রিগ্রেট, কোন অপশন আপনি পাচ্ছেন? এইটা। এই জন্য আমি এইটাই হচ্ছে আমার, যদি আমি মিনিম্যাক্স ক্রাইটেরিয়া ফলো করি এবং রিস্ক অ্যাভারেজ হয়ে থাকি, তাহলে আমি 40 সালাদের দিকে এই ডিসিশনটা আমি নেব। বুঝা গেছে? ওকে, আগামী ক্লাসে তাহলে আমরা বাকিটা দেখবো। হ্যাঁ ওকে।